আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা শুরু করব। তো এই চ্যাপ্টারটা আমি ৩ টা পার্টে অর্থাৎ ৩ টা ক্লাসে আমি এই অধ্যায়টা শেষ করব। তো আজকে প্রথম ক্লাসটা শুরু করতেছি আরকি। তো চলো শুরু করা যাক। ও হ্যাঁ, শুরু করার আগে আমি একটা কথা একটু বলে রাখি তোমাদেরকে যে যারা মনে করো যে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা খুবই কঠিন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, তাদের জন্য একটু সুসংবাদ হচ্ছে যে তোমরা যদি একটু ক্যালকুলেটরের ইউজটা জানো তাহলে কিন্তু ডিফারেন্সিয়েশনের প্রায় 80 to 90% ম্যাথ তোমরা করে ফেলতে পারবা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এনি কাইন্ড অফ ডিফারেন্সিয়েশন। ইয়েস, এটা ট্রু। এটা তুমি আজকে ক্লাসে বুঝতে পারবা, দেখবা যে আমরা অনেক এমসিকিউ তোমরা হচ্ছে মানে আমরা হচ্ছে ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারবো। ডিফারেন্সিয়েশনে কোনো সূত্র কোনো কিছুই তোমার জানা থাকা লাগবে না। তো এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। আবার একই সাথে হচ্ছে যারা মনে করো অনেক বেশি ডিফারেন্সিয়েশন করছো বা আম, মানে এভাবে চিন্তা করতেছো যে ঠিক আছে আমি ডিফারেন্সিয়েশন পারি, সো আমি অন্যদের থেকে আগায় থাকবো, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে, সো এটা আসলে ট্রু না। বুঝতে পারছো? সো এমসিকিউর ক্ষেত্রে আসলে ডিফারেন্সিয়েশন কাইন্ড অফ পারা, মানে যে জানে আর যে জানে না আসলে খুব একটা ডিফারেন্স নাই, টু বি অনেস্ট। হ্যাঁ, রিটেনের ক্ষেত্রে একটু ঝামেলা হবে, কারণ রিটেনের ক্ষেত্রে তোমাকে অ্যাকচুয়ালি প্রসেস দেখাইতে হবে বা তোমাদের সূত্র ইউজ করে অ্যাকচুয়াল ম্যাথটা করে দেখাইতে হবে। সো তখন যারা মানে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন জানো, সূত্র জানো, অ্যাপ্লিকেশন জানো, তারা পারবা। বাট যারা জানো না, খুব একটা ভালো পারো না, তারা আসলে খুব একটা ভালো করতে পারবা না। এটা ট্রু। বাট আসলে এমসিকিউর জন্য এটা ট্রু না। এমসিকিউর জন্য প্রায় লেভেলটা সেম আমি বলতে পারি। বুঝতে পারছো? সো চলো তাহলে শুরু করা যাক, দেখি আজকে কি কি ম্যাথ আছে। ওকে, প্রথম টাইপে দেখো তোমার, আমরা একদম লিমিটের প্রথমে যেটা করি যে আমরা রুটের যে ক্যালকুলেশন গুলো থাকে আমরা অনুবন্ধী দিয়ে গুণ দেই, গুণ দিয়ে হচ্ছে লিমিট গুলো ক্যালকুলেশন করি। তো দেখো এটা একটা প্রিলিতে আসা ম্যাথ, দুইবারই প্রিলিতে আসছে, 22, 23, 21, 22 সেশনে আসছে। তো এই ম্যাথটা আমরা হচ্ছে ম্যানুয়ালি করব না, আমরা হচ্ছে ক্যালকুলেটরে দেখবো যে কিভাবে এটা ক্যালকুলেটরে আমরা সলভ করে ফেলতে পারি খুব সহজেই। সো শুরু করি। ওকে, সো ক্যালকুলেটরে হচ্ছে ডিফারেন্সিয়েশন করার আগে, আচ্ছা এখানে রাখি, ক্যালকুলেটরে ডিফারেন্সিয়েশন করার আগে একটা জিনিস একটু খেয়াল রাখবা, দেখবা যে আমরা লিমিটের ক্ষেত্রে বা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও দুইটা কেসই হচ্ছে আমাদের অনেক সময় ত্রিকোণমিতি নিয়ে কাজ করতে হয়। এবং ক্যালকুলাসের ক্ষেত্রে সবসময় আমাদের যে ত্রিকোণমিতি রেশিওগুলো আমরা যে ইউজ করি, এগুলার ক্যালকুলেশন হয় হচ্ছে রেডিয়ান মোডে বা রেডিয়ান এককে আর কি। ঠিক আছে? তো নর্মালি আমাদের দেখো এই যে ক্যালকুলেটরটা কিন্তু থাকে হচ্ছে ডিগ্রি মোডে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যখনই হচ্ছে ক্যালকুলাস করব, ডিফারেন্সিয়েশন বলো ইন্টিগ্রেশন বলো, সবসময় আমাদেরকে রেডিয়ান মোডে নিয়ে কাজ করতে হবে। তবে হ্যাঁ, সবার জন্য না, যখন ত্রিকোণমিতি থাকবে আর কি। বুঝতে পারছো? তো যেহেতু এই ম্যাথটাতে বুঝতে পারতো এখানে কোনো ত্রিকোণমিতি নাই, সো আমাদের হচ্ছে এটা ডিগ্রি মোডে নিয়ে করলেও যা রেজাল্ট আসবে, রেডিয়ান মোডে নিয়ে করলেও একই রেজাল্টই আসবে। বাট রুল অফ থাম হচ্ছে যেহেতু আহ, তোমার হচ্ছে কনভার্সন করতে মনে নাও থাকতে পারে, সো এতটুকু অ্যাটলিস্ট মাথায় রাখবা যে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব বা আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব, সবসময় আমরা রেডিয়ান মোডে নিয়ে করব। বুঝতে পারছো? যদিও সেটা দরকার ত্রিকোণমিতি থাকলে, বা ত্রিকোণমিতি না থাকলেও আমরা করব, যাতে করে ওই কনভার্সন করতে মানে করার যে কথাটা সেটা যাতে আমরা ভুলে না যাই আর কি। বুঝতে পারছো? কারণ তোমার হয়তো বা একই কোশ্চেনে নর্মাল অ্যালজেব্রা থাকতে পারে, আবার ত্রিকোণমিতি থাকতে পারে। তো তোমাকে অ্যালজেব্রা তুমি ডিগ্রি মোডে করলা, পরে দেখা যাবে ডিগ্রি মোডে তুমি ত্রিকোণমিতি করা শুরু করে দিচ্ছ এবং সেই হিসাবে রেজাল্ট বের করে দিচ্ছ, তখন কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? তো রুল অফ থাম্ব হচ্ছে তুমি হচ্ছে একটু মনে রাখো যে আমরা যখন ক্যালকুলাসের জিনিসপাতি হচ্ছে ক্যালকুলেটরে সলভ করব, আমরা সবসময় হচ্ছে রেডিয়ান মোডে নিয়ে করব, তাতে করে আর ভুল হওয়ার চান্স থাকলো না আর কি। আশা করি বুঝছো আমার কথা। তো প্রথমে আমরা কি করব, আমরা এটাকে রেডিয়ানে নিয়ে যাই, যদিও ওই যে বললাম রেডিয়ান না নিলেও চলবে, বাট রুল অফ থাম্ব অনুযায়ী আমরা রেডিয়ান নিয়ে গেলে তাহলে কোনো ভুল থাকতেছে না বা ভুল হওয়ার চান্স কমে যাচ্ছে আর কি। ওকে, সো রেডিয়ানে নেওয়ার জন্য কি করব, শিফট দিয়ে মোড দিলাম। তো দেখো এই যে 4 এ আর এ ডি, এটা বুঝেছে রেডিয়ান। তারপরে যে ডিইজি, এটা বুঝেছি ডিগ্রি। তো নর্মালি ডিগ্রিতে থাকে, আমাদের রেডিয়ান লাগবে, তো আমরা 4 ক্লিক করে রেডিয়ান নিয়ে নিলাম। এখন এখন দেখো এই যে লিমিট যেটা, সো লিমিট আসলে দেখো এখানে কোনো অপশন নাই কিন্তু ক্যালকুলেটরে লিমিট দেওয়ার বা LIM এই অপশন কিন্তু নাই। যেমন দেখো DDX কিন্তু আছে। ঠিক আছে? এই যে তোমার যে এই যে ইন্টিগ্রেশন উপরে দেখো যে D/dx। ওকে, সো আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে পারি বা ক্যালকুলেটরে তুলতে পারি, বাট লিমিটটা আসলে কিন্তু তুলতে পারি না। সো আমরা কি করব, লিমিট ছাড়া যেটা থাকবে, অর্থাৎ লিমিটটা যেই ফাংশনের উপর অ্যাপ্লাই হচ্ছে সেই ফাংশনে তুলতে পারি। তো সেই ফাংশনটা ফার্স্টে তুলি। তাহলে কি আছে উপরে? উপরে আছে হচ্ছে x-1 ডিভাইডেড বাই √x-1। সো এটা আছে ফাংশনটা। এখন দেখো বলছে কি লিমিট এক্স টেন্ডস টু ওয়ান। তো লিমিটের ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা করবো, যে আমরা ফাংশনটা তুলবো, তোলার পরে এই যে দেখো CALC অর্থাৎ ক্যালকুলেট। তো আমরা এই ক্যালকে যদি অপশনে ক্লিক করি, দেখো বলতেছে x=1, অর্থাৎ এক্স এর কোন ভ্যালুর জন্য আমি এই ফাংশনটা ইভ্যালুয়েট করতে চাচ্ছি বা এই ফাংশনের ভ্যালুটা বের করতে চাচ্ছি। তো আমাকে একটা ভ্যালু ইনপুট দিতে হবে। তো কথা হচ্ছে
আমি আসলে কোন ভ্যালুটা আসলে এখানে ইনপুট দিব, রাইট? এখানে হচ্ছে আমরা এখানে যে দেখো লিমিটটা দেওয়া আছে যে এক্স টেন্ডস টু ওয়ান, অর্থাৎ এক্স ওয়ানের দিকে যাচ্ছে। সো আমাদের কাজ হচ্ছে এখানে এমন একটা ভ্যালু ইনপুট দেওয়া যেটা এক্স এর মানে এই ওয়ানের খুবই কাছে। তো ওয়ানের খুবই কাছে কি হতে পারে 1.00000 ওয়ান এরকম টাইপের, অথবা কি 0.9999 টাইপের কিছু একটা হইতে পারে, ঠিক আছে? সো আমরা যেটা করব, এই ওয়ানের সাথে কিছু একটা যোগ দিব। অর্থাৎ আমি যদি এক্সাম্পল দিয়ে বলি যে আমরা এখানে ইনপুট দিচ্ছি ধরো ওয়ান প্লাস সামথিং, এখন সামথিং বলতে খুবই ছোট একটা ভ্যালু দিতে হবে, অথবা ওয়ান মাইনাস সামথিং। তো ওই মাইনাস সামথিং যেটা, ওই সামথিংটা খুবই ছোট হইতে পারে, ঠিক আছে? তো তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে তোমরা যদি এটা একটু মনে রাখো যে আমরা এই ছোট ভ্যালু বলতে কত দিব, 10 ইনভার্স 4 অথবা 10 ইনভার্স 5 অথবা 10 ইনভার্স 6। তো কত হচ্ছে ভাইয়া কেন এটা দিচ্ছি, কারণ দেখো 10 ইনভার্স 4টা খুবই ছোট একটা ভ্যালু, বা 10 ইনভার্স 5 বলো 10 ইনভার্স 6 বলো, এগুলো খুবই ছোট একটা ভ্যালু, ঠিক আছে? তো তুমি এটা প্লাস দিয়ে করতে পারো, মাইনাস দিয়ে করতে পারো, বাট ছোট একটা ভ্যালু দিতে হবে। খুব বড় ভ্যালু দিলে কিন্তু আসবে না, তোমার ওয়ানের কাছাকাছি, খুব মানে ওয়ানের কাছাকাছি একদম ক্লোজ কোনো একটা ভ্যালু তোমাকে নিতে হবে, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে রুল অফ থাম্ব হচ্ছে তুমি যদি 10 ইনভার্স 4 নাও, 5 নাও অথবা 6 নাও, তো দেখবা যে তোমার অ্যান্সারটা অ্যাকুরেটলি আসতেছে। এটা মোটামুটি তিনটা নিয়ে চেক করলে দেখবা যে অ্যান্সার চলে আসবে, মানে তিনটা অ্যান্সারই খুব কাছাকাছি আসবে, সেখান থেকে তুমি কারেক্ট অ্যান্সারটা বা কারেক্ট অপশনটা দাগাতে পারবা। আহ, তবে হ্যাঁ, এমনও হতে পারে যে তোমার তুমি 10 ইনভার্স 4 10 ইনভার্স 5 10 ইনভার্স 6 ইউজ করতেছো, বাট ভ্যালুগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আসতেছে, তখন তোমাকে আরো ছোট অপশনে যাইতে হবে, হয়তো 10 ইনভার্স 7 অথবা 10 ইনভার্স 8-এ যাওয়া লাগতে পারে। But মানে আমি ম্যাক্সিমাম ম্যাথে যেটা দেখছি যে 10 ইনভার্স 4 10 ইনভার্স 5 10 ইনভার্স 6 এই তিনটা দেখলেই আসলে হয়ে যায়, মানে খুব একটা লাগে না এর বাইরে। সো আমরা হচ্ছে এটাই দেখি আর কি, ঠিক আছে? সো আমি কি দেবো, 1 + 10 ইনভার্স 4, সো 10 টু দি পাওয়ার -4। সো আমি যদি ইকুয়াল দিই, দেখো কত আসতেছে, 2 পয়েন্ট সামথিং। মানে আমি গেস করতে পারতেছি যে অ্যান্সারটা 2, তারপরও ফর শিওরিটি আমি হচ্ছে আরো দুইটা ভ্যালু চেক করবো। তো আবার কি করবো, আবার ক্যালকে দিব, ক্যালকে দেওয়ার পর কি দিব, এই যে দেখো আরেকটা জিনিস দেখাই, এই যে 1.00001 এটা বোঝাচ্ছে কি, তুমি আসলে আগের বার এই ভ্যালুটাই ইনপুট হিসেবে দিছিলা। এই যে দেখো এক্স ইকুয়ালস টু ওয়াট, ঠিক আছে? তো আগের বার এক্স এর ভ্যালুটা কত দিছো সেটা কিন্তু এখানে শো করতেছে। ওকে, তো দেখো এই যে 1.00001 ওয়ানের খুবই ক্লোজ, আমরা তো এটাকে ওয়ান ধরে ক্যালকুলেশন করবো, রাইট? ওয়ানের খুবই ক্লোজ একটা ভ্যালু, বুঝতে পারছো? ওকে, তো আমি এবার দিব কি, আগের বার দিছিলাম 10 ইনভার্স 4, এবার দিব কত, 10 ইনভার্স 5। সো দিলাম, তারপর দেখো কত আসতেছে, 2 পয়েন্ট সামথিং, এটাও 2 এর মতো আসতেছে। ওকে, আরেকটা ক্যালকুলেশন করি। এই যে দেখো এটা কি, 1 + 10 ইনভার্স 5, যেটা আমি আগের বার ইনপুট দিলাম। এবার কি দিব, 1 + 10 টু দি পাওয়ার -6। তো দেখো 2 পয়েন্ট সামথিং আসতেছে, বুঝতে পারছো? তার মানে আমি বুঝতে পারতেছি যে এখানে এই ভ্যালুটা কত, অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে 2। তো তোমরা চাইলে 1 - সামথিং করে দেখতে পারো। দেখো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, আমি যদি কি করি, আহ কোথায় গেল এটা, ওকে। সো এটা আগেবার কি ছিল, 10 ইনভার্স 6 ছিল। এবার হচ্ছে আমি কি করবো, 1 থেকে ধরো 10 ইনভার্স 4টাকে মাইনাস করতেছি, 10 টু দি পাওয়ার -4। সো দেখি কি আসে। তো দেখো যে 1.9999 সামথিং, অর্থাৎ বুঝতে পারতেছো এই ভ্যালুটা 2 এর কাছাকাছি, ঠিক আছে? সো এইভাবে তোমরা হচ্ছে লিমিটের ম্যাথগুলা বা লিমিটের ম্যাথ মানে ম্যাথগুলা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবা। যেটা লিমিট থাকবে সেই লিমিটের কাছাকাছি কিছু একটা ভ্যালু নিবা, সেটা মাইনাস দিয়ে হতে পারে, সেটা প্লাস দিয়ে হতে পারে, ইটস আপ টু ইউ, যেভাবে করতে তোমার সুবিধা হয় আর কি, বুঝতে পারলাম? তবে হ্যাঁ, 2-3টা ভ্যালু দিয়ে করবা, যেমন আমি যেটা বললাম যে আমরা হচ্ছে ছোট ভ্যালু বলতে বুঝাচ্ছি 10 ইনভার্স 4 10 ইনভার্স 5 10 ইনভার্স 6। যদি আমরা এই তিনটা ভ্যালু নিয়ে চেক করি, আমাদের ম্যাক্সিমাম ম্যাথই কিন্তু মিলে যাবে, ঠিক আছে? তবে হ্যাঁ, ২-১টা একটু এক্সেপশন থাকতে পারে। হয়তো আরো কয়েকটা ভ্যালু বা আরো ছোট কয়েকটা ভ্যালু আমাদের চেক করা লাগতে পারে। বাট মেক্সিমাম ভ্যালু এই 10 ইনভার্স 4 থেকে শুরু করে 10 ইনভার্স 6 এর পর্যন্ত তোমার আসলে মিলে যাওয়া উচিত। ক্লিয়ার? আশা করি বুঝছো। প্রসেসটাও বুঝাতে পারছি। সো তো এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 2। ওকে? সো নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট টাইপে দেখো ত্রিকোণমিতি ফাংশন। সো আমি যেটা বলতেছিলাম শুরু থেকে যে ত্রিকোণমিতি ফাংশন থাকলে আমাদের হচ্ছে কি করতে হয়, ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিয়ে কিন্তু কাজ করতে হয়। সো আমরা হচ্ছে শুরুতে রেডিয়ান মোডে নিয়ে রাখছিলাম। সো আমরা হচ্ছে আবার ক্যালকুলেটরে চলে যাই এখানে। সো দেখো রেডিয়ান মোডে দেওয়া আছে। সো আমরা হচ্ছে এই ফাংশনটা তুলি। কি আছে, 1 - cos 7x cos 7x / 3x² 3x²। ওকে, সো দেখো কি আছে, লিমিট এক্স টেন্ডস টু 0। সো কি করব, এটাকে ক্যালকুলেট করব। সো এই যে এই ভ্যালুটা কি, ওই যে আগের বার যেটা বসাইছিলাম ওটা দেখাচ্ছে আর কি, ঠিক আছে? ওকে, সো এখানে কি বসাবো, যে এক্স টেন্ডস টু 0 অর্থাৎ 0 থেকে একটু বেশি অথবা 0 থেকে একটু
কম। ওকে, সো 0 থেকে একটু বেশি যদি চিন্তা করো যে আমি কি বসাবো, যে 0 প্লাস কত, tan ইনভার্স 4 যদি চিন্তা করি, tan ইনভার্স 4 দেখো কত কত পাচ্ছি, 49/6। সো এটা ডিরেক্ট অ্যান্সার দিয়েই দিচ্ছে 49/6। সো তারপরও আরেকটু শিওর হওয়ার জন্য আমি আরো দুইটা ভ্যালু দিয়ে চেক করি, ঠিক আছে? সো ক্যালকুলেট, আগেরবার tan ইনভার্স 4 দিছিলাম, এবার হচ্ছে আমি tan ইনভার্স 5 দেই। সো দেখো একই ভ্যালু, tan ইনভার্স 5 দিছিলাম, এবার কত দিব, tan ইনভার্স 6 দিয়ে দেখি। সো দেখো কত আসতেছে, 8.167। সো এটা বুঝতে পারতেছো, এই যে তোমার 49/6 করলে 8 এর একটু বেশি কিছু আসবে। সো এটাও বুঝাচ্ছে 49/6 আসলে অ্যান্সার। ওকে, সো আমি দেখো তিনটা ভ্যালু দিয়ে চেক করতেছি, তিনটাই আমাকে এই দুটো তো ডিরেক্ট দেখাচ্ছেই, আর একটা হচ্ছে এটাকে ইন্ডিকেট করতেছে 49/6। অ্যান্সার হচ্ছে কি বি। বুঝছো? দেখো খুব সহজে কিন্তু করে ফেলতেছি। আমার দেখো এখানে ডিফারেন্সিয়েশনের কোনো রুলই আমি এপ্লাই করতেছি না। মানে যে আসলে একদম জানেও না, বাট ক্যালকুলেটরে জাস্ট প্রসেসটা জানে যে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, তো তারা কিন্তু এমনি ইজিলি পেরে যাবে। ঠিক আছে? সেজন্য বললাম যে এমসিকিউ দিয়ে আসলে মানে আলাদা করা আসলে কঠিন, যে আসলে কে জানে কে জানে না। বিশেষ করে দেখো এই টাইপের ম্যাথ যদি আসে, যেগুলো খুব সহজেই ক্যালকুলেটরে তুলে ফেলেই কিন্তু করা যায়। ওকে, ঠিক আছে, নেক্সট ম্যাথে চলে যাই তাহলে। এই ম্যাথটা দেখো, 1 - sin x by cos x, তো কি আছে, x টেন্ডস টু π/2, এটা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। আচ্ছা, আমি আগেটা জাস্ট এডিট করে একটু বসাই। নিচে কি ছিল, নিচে হচ্ছে cos x, সো cos x, আর উপরে হচ্ছে sin x, sin x। ওকে, সো এটা ক্যালকুলেট করতে হবে। এখন দেখো কি আছে, x টেন্ডস টু π/2 আছে, তাই না? x টেন্ডস টু π/2। ওকে, সো আমাকে ক্যালকুলেট দিতে হবে, ক্যালকুলেট দিলাম। সো x টেন্ডস টু π/2 অর্থাৎ π/2 থেকে একটু বেশি বা একটু কম আমাকে নিতে হবে, ঠিক আছে? সো আমি এখানে বসাই π/2। আচ্ছা, শুরুতে পাই বসাতে হবে, পাই বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে কত, আগের মতো tan ইনভার্স 4 অথবা tan ইনভার্স 6, রাইট? সেটার মনে ব্র্যাকেট দিলে ভালো হইতো, তাহলে ভাগের ইয়েটা আলাদা করে থাকলো আর কি। আচ্ছা, সরি, আমি আবার একটু করে দেখাই। সো ব্র্যাকেট দিলাম, পাই বাই হচ্ছে 2, আর প্লাস করবো কত, tan ইনভার্স 4, tan ইনভার্স 5, tan ইনভার্স 6, চেক করে দেখবো আর কি কত আসে ভ্যালুটা। সো ইকুয়েট দিলাম। সো দেখি কত আসতেছে, -5 × 10⁻⁻5। ঠিক আছে? আচ্ছা, তো আরেকবার ক্যালকুলেট করে দেখি কি আসে। 5/2 প্লাস 10⁻⁻5। তো দেখো -5 × 10⁻⁻6 এটা আসতেছে। আবার যদি ক্যালকুলেট দেই কি আসে, π/2 প্লাস 10⁻⁻6। সো দেখো 0 চলে আসতেছে। ওকে, সো দেখো আগের দুইটা ভ্যালুর সাথে এই ভ্যালুটা কিন্তু ডিফারেন্স আছে। আগে ছিল কি, হ্যাঁ আগেরটাকে আমি কাইন্ড অফ 0 বলতে পারি, কারণ পাওয়ার -6 ছিল, -5 টাইপের ছিল এবং মাইনাস দিয়েছিল। ঠিক আছে, সো এটা আমি অলমোস্ট 0ই বলতে পারি। তারপর এটা হচ্ছে ডিরেক্ট 0 চলে আসছে। তাহলে একটা কাজ করি, এটা আমি আরো ছোট ভ্যালু নেই। ঠিক আছে, তো ক্যালকুলেট দেই, ক্যালকুলেট দিয়ে কি করবো, π/2, π/2 প্লাস দেই tan ইনভার্স 6 দেখলাম আমরা, সো আমরা tan ইনভার্স 7 দিয়ে দেখি যে কি আসে। সো দেখো 0 দেখাচ্ছে। আবার যদি দেখতে চাও আরেকটা ভ্যালু দিয়ে, তাহলে π/2 প্লাস 10⁻⁻8। তো দেখো 0 চলে আসছে। তাহলে বুঝতেই পারতেছো যে এবার তিনটা ভ্যালু, মানে প্রথম টোটাল আমি 5টা ভ্যালু বসাইলাম, tan ইনভার্স 4 থেকে শুরু করে tan ইনভার্স 8 পর্যন্ত। tan ইনভার্স 4 এবং tan ইনভার্স 5 এর জন্য দুইটা ডিফারেন্ট ভ্যালু দেখাইছে। আর যখন আমি 6, 7, 8 বসাইলাম, তখন কি এক্সাক্ট 0 পাচ্ছি। তো বুঝতেই পারতেছো অ্যান্সারটা হচ্ছে 0। আর প্রথম যে দুটো আসছিল সেটাও কিন্তু আমি অলমোস্ট 0 ধরে করতে পারি, কারণ পাওয়ার গুলা খুবই মানে নেগেটিভ দিক থেকে বড় ছিল আরকি। ঠিক আছে? পাওয়ার -6 ছিল। সো বুঝতে পারছো এটা আসলে 0 এর কাছাকাছি একটা ভ্যালু হবে। ক্লিয়ার? আশা করি বুঝছো। সো এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 0। ক্লিয়ার? ওকে। সো নেক্সট ম্যাথে চলে যাই। এটাও দেখো সিমিলার এমসিকিউ। তো আমরা জাস্ট কি করব? টুক করে ক্যালকুলেটরে উঠাবো, টুক করে সলভ করে ফেলবো। ওকে? সো দেখো কি আছে, tan x আছে, তার সাথে π/2 - x আছে। আমি এটা পুরোটাই ক্লিয়ার করে দিই। হ্যাঁ। সো π/2 - x, π/2 - x
তার সাথে হচ্ছে ইনটু কত, 10x। সো এটা কি করব, ক্যালকুলেট করব কি দিয়ে, যে বলছে π/2 দিয়ে ক্যালকুলেট করতে। সো আমি কি করব, π/2 প্লাস সামথিং বসাবো, রাইট? সো ক্যালকুলেটে কি বসাবো, π/2 প্লাস দিয়ে কত, টেন ইনভার্স 4 থেকে যদি আমি শুরু করি, দেখি কত আসে, 0.999। সো গেস করা যাচ্ছে অ্যান্সারটা হয়তো 1 হবে, বাট আমি ফর শিওরিটি আবার কি করবো, আরো 2-3টা ভ্যালু দিয়ে আমি চেক করবো। সো ক্যালকুলেট দিলাম, π/2 প্লাস 10⁻⁻5। সো দেখো এটা এক্সাক্ট 1। আবার ক্যালকুলেট দিলাম, π/2 প্লাস 10⁻⁻6। সো দেখো 1। সো বুঝতে পারতেছো এটা ভ্যালু 1। এখন তিনটা ভ্যালু হচ্ছে ক্লোজ, দুটো তো 1 দিচ্ছেই, আর একটা একদমই 1 এর খুবই ক্লোজ একটা ভ্যালু দিচ্ছে। সো বুঝতে পারতেছো এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1। ক্লিয়ার? আশা করি বুঝতে পারতেছো। ওকে, নেক্সট স্টেপে চলে যাই। ওকে, সো এই ম্যাথটা দেখি। সো এখানে দেখো কি আছে তোমার, ই টু দি পাওয়ার সামথিং, অর্থাৎ লগারিদমের যেই, সরি, সূচক রিলেটেড যে ম্যাথগুলো। সো এর আগে আমরা ত্রিকোণমিতিক রিলেটেড যে ম্যাথগুলো দেখলাম, সো আমরা হচ্ছে ক্যালকুলেটরে চাইলে এই সূচক রিলেটেড ম্যাথগুলো কিন্তু করে ফেলতে পারি। সো চলো দেখে আসা যাক কিভাবে আমরা এই ম্যাথগুলো করে ফেলতে পারি ক্যালকুলেটরে। সো উপরে ফাংশনটা তুলি আগে, ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এই যে এলএন এর যে অপশনটা, এখানে শিফট দিয়ে এলএন ক্লিক করলে তুমি ই টু দি পাওয়ার পেয়ে যাবা। ওকে, সো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপরে আছে হচ্ছে -2 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। সো তুললাম, ক্যালকুলেট দিলাম। সো দেখো, তো আমাদের হচ্ছে কি ছিল রুলটা, যে আমরা হচ্ছে টেন ইনভার্স 4, টেন ইনভার্স 5, টেন ইনভার্স 6 এভাবে দিয়েছে, আমরা ক্যালকুলেট করি তাই। তো আমরা হচ্ছে টেন ইনভার্স 4 দিলাম। সো দেখো চলে আসতেছে কত, 1 চলে আসতেছে। তো আই গেস অ্যান্সারটা 1 আসা উচিত। তারপরও শিওর হওয়ার জন্য আমরা হচ্ছে আরেকটু আরো কিছু ভ্যালু দেখি। 10⁻5ও 1 দিচ্ছে, ক্যালকুলেট দিয়ে 10⁻6 যদি দেই, তো দেখো এবার 0 দিচ্ছে। তার মানে 4, 5-এ হচ্ছে 1 দিচ্ছিল, বাট যখন আমার 6 দিচ্ছি তখন দিচ্ছে কত, 0। সো দুইটা ডিফারেন্ট ভ্যালু। ঠিক আছে, সো এখানে একটা কনফিউজ লাগতে পারে। একটা কাজ করি, আমি যদি আরেকটা ভ্যালু নেই, যে 10⁻7 দিলাম, তাহলেও 0 দিচ্ছে। আরেকটা দেখি, যদি 10⁻8 নেই, তাহলেও 0 দিচ্ছে। আচ্ছা, তার মানে কি, আমি যত হচ্ছে পাওয়ারটা বাড়াচ্ছি, -7, -8, -9 এভাবে করে করে সংখ্যাটা বাড়াচ্ছি, ততই কি আসতেছে, 0 আসতেছে, রাইট? আচ্ছা, আমরা শুরু করছিলাম কি দিয়ে, -4 দিয়ে না? একটা কাজ করি, যদি আমি দেখি যে এখানে -3 দিয়ে কত আসে, -3। তো দেখো আসতেছে 1। আমি যদি -2 দেই, সো দেখো আসতেছে 1.7 মানে 1। সো দেখো, তাহলে আমার 10⁻5, 5 এর পর থেকে অর্থাৎ 6, 7, 8 থেকে শুরু করে সব 0 দিচ্ছে। আবার 5 এর আগে অর্থাৎ 4, 3, 2 এগুলো সব 1 দিচ্ছে। তাহলে অ্যান্সার কোনটা নিব? অ্যান্সার হচ্ছে 1 নিব। উত্তর হচ্ছে কেন 1 নিব। দেখো ক্যালকুলেটরের ক্ষেত্রে যেটা হয়, তুমি যত হচ্ছে নেগেটিভ পাওয়ার বাড়াবা না, মানে যেটা হচ্ছে যে -5, -6, -7, -8, সো কি এগুলো খুবই ছোট একটা ভ্যালু, ঠিক আছে? কিন্তু ছোট একটা ভ্যালু হইলে ক্যালকুলেটর আসলে ধরে নিবে যেটা আসলে 0। আমার কথা বুঝতে পারছো? মানে জিনিসটা হচ্ছে এখানে আসলে 0 তো না, 10⁻6 এরও তো একটা ভ্যালু আছে। বাট সমস্যাটা হচ্ছে যে এটা এত ছোট একটা ভ্যালু, সো এই ছোট একটা ভ্যালুকে সে কিন্তু 0 ধরে ক্যালকুলেট করে দিচ্ছে, মানে 0 ধরে বসায় দেখাচ্ছে যে কত আসবে। সো এই ক্ষেত্রে তোমার কিন্তু ভ্যালুটা, মানে তুমি কিন্তু সঠিক অ্যান্সারটা নাও পাইতে পারো। বুঝতে পারছো? সো এই কারণে একটু এদিক ওদিক করে দেখতে হবে যে আসলে অ্যান্সারটা কত। সো আমরা হচ্ছে একটু বড় যে, মানে একটু কি বলে, 1, 2, 3, 4, মানে অর্থাৎ ছোট সংখ্যার যে ভ্যালুগুলা সেগুলো একটু বেশি কাউন্ট করব। কারণ যত আমি পাওয়ারটাকে, ইনভার্সের পাওয়ারটাকে বাড়াবো, তত হচ্ছে ক্যালকুলেটর এটাকে 0 হিসেবে কাউন্ট করা শুরু করবে এবং সেই হিসেবে তোমাকে ভ্যালু দেখানো শুরু করবে। ঠিক আছে? আশা করি বুঝছো বিষয়টা। ঠিক আছে? সো দেখো আমার অ্যান্সারটা কত? অ্যান্সারটা কিন্তু 1। ওকে? কারণ আমি 10 ইনভার্স 2 তে পাচ্ছি, 10 ইনভার্স 3 তে পাচ্ছি, 10 ইনভার্স 4 এ পাচ্ছি, 10 ইনভার্স 5 এ পাচ্ছি 1 পর্যন্ত। এরপরে যত আমি মানে নেগেটিভ যে পাওয়ারটা সেটা বাড়াচ্ছি, তত করে কি হচ্ছে, অ্যান্সারটা 0 চলে আসতেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তখন আসলে ক্যালকুলেটর এটাকে আ ওই ইন্ডিভিজুয়াল সংখ্যা হিসেবে দেখতেছে না। তখন ওই ভ্যালুটাকে 0 হিসেবে কাউন্ট করে তোমাকে ভ্যালুটা দেখাচ্ছে। বুঝলাম এই ম্যাথটা? আশা করি বুঝাতে পারছি। তোমরা নিজে এরকম একটু চেক করে দেখো যে আসলে এগুলা ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিক আছে? আশা করি কাজে লাগবে। মানে আশা করি বুঝতে পারবা যে কিভাবে কি হচ্ছে। ওকে? সো নেক্সট ম্যাথে চলে যাই। সো এর আগের ম্যাথটা দেখো। এর আগের ম্যাথটা ছিল কি নিয়ে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আর এই ম্যাথে হচ্ছে কি এক্স, এবং এটা হচ্ছে কি, এটা কিন্তু রিটেনে আসছে। ওকে? সো আমি হচ্ছে এটা রিটেনে
রিটেনটা যেভাবে আসছে এভাবেই আমি করে দেখাবো, রিটেন ওয়েতে করে দেখাবো যে কিভাবে তোমাদের এই প্রসেসটা করা উচিত। আর আমরা হচ্ছে পরে এমসিকিউর জন্য এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়েও চেক করে দেখবো যে আসলে আমাদের অ্যান্সারটা করা ঠিক আছে কিনা। বুঝতে পারলাম? হুম। ওকে, সো রিটেনটা করি, দেখো কি আছে। লিমিট এক্স টেন্ডস টু জিরো। সো দেখো এখানে যদি আমি জিরো বসাই তাহলে কি হয়, উপরে হবে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস জিরো মানে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে টু, টু মাইনাস টু মানে জিরো, আর এক্স তো নিচে জিরো, তার মানে জিরো বাই জিরো ফর্ম। এখন জিরো বাই জিরো হলে তোমাদের খুবই সুপরিচিত একটা রুলস আছে, সেটা কি এল হসপিটাল রুল, বা অনেকে বলে লাপিটাল রুল, মানে অ্যাকচুয়ালি এটার উচ্চারণ হচ্ছে লাপিটাল আর কি। সো বাংলা মানে আমাদের বইতে লেখা এল হসপিটাল ওইভাবে দেওয়া আর কি, ঠিক আছে। তো যাই হোক, সো এই রুলটা কি বলে, এই রুলটা যেটা বলে যদি জিরো বাই জিরো ফর্ম হয় বা ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফর্মটা আসে বা ইনডিটারমিনেট কোনো ফর্ম আসে, সেক্ষেত্রে আমরা জাস্ট কি করতে পারি, আমরা হচ্ছে উপরে নিচে ডিফারেন্সিয়েশন করে ম্যাথটাকে আগাইতে পারি। ওকে, তো আমি কি করবো, উপরে নিচে ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে উপরে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশনের জন্য একটা মাইনাস আসবে, আর হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস টু এর জন্য কি জিরো কনস্ট্যান্ট ভ্যালু, আর নিচে কত ওয়ান। বুঝতে পারলাম? সো এখন তুমি যদি এক্স এর ভ্যালু জিরো বসাও, অর্থাৎ কি আসবে ই টু দি পাওয়ার জিরো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো। সো এটাও ওয়ান দিবে, এটাও ওয়ান দিবে। সো অ্যান্সার হচ্ছে কে, অ্যান্সার হচ্ছে জিরো। তো এটা খুবই সহজ একটা ম্যাথ, দেখো 19-20 রিটেনে আসছে। তো এরকম যদি একটা সহজ ম্যাথ কিন্তু অবশ্যই তোমাদের থাকবে বুয়েটের রিটেন পরীক্ষায়, ঠিক আছে। সো বুয়েটের রিটেন মানে খুব কঠিন বা সবই কঠিন থাকবে এমন কোনো বিষয় না। হ্যাঁ অবশ্যই কঠিন হবে, খুব একটা ইজি তো হবেই না অবশ্যই, এটা তুমিও জানো। কিন্তু কিছু কিন্তু ম্যাথ সহজ থাকবে, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের পারা, মানে তোমাদের পারা উচিত বা পারতে হবে কিন্তু, ঠিক আছে, যদি রেইসে টিকে থাকতে চাও আর কি। ওকে, সো এটা হচ্ছে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে আমরা চেক করে দেখি আদৌ এটা জিরো অ্যান্সার দেখাচ্ছে কিনা, যদি মানে এমসিকিউ তে আসে বা আমাদের হচ্ছে আমরা সিকিউ মানে রিটেনে করলাম। সো এটা হচ্ছে আমরা দেখি যে অ্যান্সারটা আমাদের ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা এটা কি জাস্ট একটু ক্যালকুলেট মানে এডিট করে দিই, আমার এটা দরকার নাই, এটা জাস্ট এটাই, ঠিক আছে। তো এবার আমি ক্যালকুলেট দেই। সো ক্যালকুলেট দিয়ে কি বসাবো, যেভাবে আমি নর্মালি বসাই, টেন ইনভার্স ফোর থেকে শুরু করি। তো যদি এখান থেকে শুরু করি, তো দেখো কি আসতেছে, টেন ইনভার্স ফোরই দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম টেন ইনভার্স ফোর, ভালো কথা। টেন ইনভার্স ফাইভ যদি বসাই, কি আসে, টেন ইনভার্স ফাইভ দিচ্ছে। ওকে, ক্যালকুলেট দিয়ে যদি আমি টেন ইনভার্স সিক্স বসাই, তাহলে দেখো জিরো দিচ্ছে, ঠিক আছে। ক্যালকুলেট দিয়ে যদি টেন ইনভার্স সেভেন বসাই, কিন্তু সেভেন বসালে জিরো দিচ্ছে। আচ্ছা আমি একটু ফোর এর আগে যাই, অর্থাৎ মাইনাস থ্রি থেকে যদি শুরু করি, দেখি কি দেয়। মাইনাস থ্রি দিলে এরকম দেখাচ্ছে, তারপরে যদি মাইনাস সরি মাইনাস টু দিলে এরকম দেখা যায়। সো বুঝতে পারতেছো এটা আসলে কি জিরোই থাকবে, কারণ কি তুমি টেন ইনভার্স ফোর দিলে টেন ইনভার্স ফোর দেখাচ্ছে, টেন ইনভার্স ফাইভ দিলে টেন ইনভার্স ফাইভ দেখাচ্ছে। তো বুঝতে পারতেছো এটা খুবই ছোট একটা ভ্যালু, অবশ্যই তো ওয়ান হবেই না, এবং বরঞ্চ কি এটা জিরো এর খুব কাছাকাছি একটা ভ্যালু আসবে। সো এটা অ্যান্সার কি জিরো। বুঝতে পারলাম? আশা করি বুঝছো, রিটার্নটাও বুঝছো, প্লাস হচ্ছে ক্যালকুলেটর করাটাও বুঝছো, ঠিক আছে। সো নেক্সট ম্যাথে চলে যাই। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা 17-18 রিটেনে আসছে। সো আমি আগে রিটেনটা করি, তারপরে ক্যালকুলেটরে চেক করতেছি অ্যান্সারটা করা ঠিক আছে কিনা। ওকে, সো এক্স এর ভ্যালু যদি জিরো বসাও, দেখো কি আসবে, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, কস জিরো মানে ওয়ান, সো ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, নিচে জিরো, সো জিরো বাই জিরো। তো বুঝতে পারতেছি এটা আমরা লাপিটাল রুল বা এল হসপিটাল রুল যেটাই বলো আর কি, ওটা দিয়ে করে ফেলতে পারি। সো ডিফারেন্সিয়েট করো, কি আসবে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। সো ই টু দি পাওয়ার সামথিং কে এক্স স্কোয়ার করলে, সরি ই টু দি পাওয়ার সামথিং কে যদি ডিফারেন্সিয়েট করো তাই থাকবে, সাথে কি এই যে এক্স স্কোয়ারটা যেহেতু এক্স না, তাহলে এই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ তুমি কি পেয়ে যাবা, টু এক্স পেয়ে যাবা। ওকে, দেন মাইনাস, আর কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, সো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস হচ্ছে সাইন এক্স, আর নিচে কি এক্স স্কোয়ার হয়ে যাবে কি টু এক্স, রাইট। চলে আসলো। এখন দেখো তুমি যদি এক্স ভ্যালু জিরো বসাও, অ্যাগেইন জিরো বাই জিরো ফর্ম আসতেছে। ওকে, জিরো বাই জিরো ফর্ম। লাইক এখন কি করবো, আবার এটাকে ডিফারেন্সিয়েট করবো আমি উপরে নিচে। সো দেখো এতটুকু কি, এতটুকু আমি গুণের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু টু এক্স। সো গুণের ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে রেখে দিলাম, টু এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে টু, প্লাস টু এক্স রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে এই পুরাটাই আসে, তাই না। সো কি আসবে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সাথে কি টু এক্স, আর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি কস এক্স, নিচে হচ্ছে টু এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে টু। ওকে, সো এবার দেখো এক্স এর ভ্যালু যদি জিরো বসাও, তাহলে জিরো বাই জিরো আসতেছে না, বরঞ্চ তোমাকে একটা ভ্যালু দিবে। সো সেই ভ্যালুটা হচ্ছে বের করি। এক্স এর ভ্যালু যদি জিরো বসাও, এই মাঝের পার্টটা জিরো হয়ে যাবে, এটা হচ্ছে জিরো হয়ে যাবে। তো জিরো হয়ে গেলে কি থাকবে, কস জিরো ওয়ান, আর এই পাশে কি ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, সো ওয়ান ইন্টু টু মানে টু, তাহলে টু প্লাস ওয়ান, টু প্লাস ওয়ান বাই টু।
সো অ্যান্সার হচ্ছে কত? 3/, ওকে। সো দেখি আমাদের ক্যালকুলেটর আমাদেরকে 3/2 অ্যান্সার দিতে পারে কিনা। ওকে, সো এটাকেই জাস্ট একটু এডিট করে বসাই। এখানে আছে হচ্ছে কি এক্স স্কোয়ার, দিলাম এক্স স্কোয়ার। আর এখানে আছে হচ্ছে মাইনাস কজ এক্স। আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার। হ্যাঁ, চলে আসছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ওকে, সো হ্যাঁ এটাই আছে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস কজ এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার, লিমিট হচ্ছে এক্স টেন্স টু জিরো। সো ক্যালকুলেট দিয়ে আমরা হচ্ছে টেন ইনভার্স ফোর থেকে যদি শুরু করি, দেখি কি আসে। 3/2, ডিরেক্ট অ্যান্সার চলে আসতেছে 3/2। ক্যালকুলেট দিয়ে টেন ইনভার্স ফাইভ যদি বসাই, তাহলে চলে আসছে 3/2। ক্যালকুলেট দিয়ে টেন ইনভার্স সিক্স যদি বসাই, সো দেখো এটা 1.5, সো 1.5 মানে কি 3/2। সো বুঝতে পারতেছো আমাদের অ্যান্সারটা কারেক্ট আছে, এটা 3/2 চলে আসছে। ওকে, সো দেখো ক্যালকুলেটর কিন্তু আমাদের অনেক হেল্প করতেছে, যদি আমরা ক্যালকুলেটর ইউজগুলো ভালো মতো জানি। এমসিকিউ তো করতেই পারবো, ইভেন হচ্ছে রিটেনটা হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা খুব ভালো মতো চেক করতে পারবো। ওকে, সো এটা খুবই ইউজফুল। ওকে, আশা করি বুঝতে পারতেছো। ওকে, মিশ্র ফাংশনের টাইপটা দেখি শুরু করি। তো এখানে দেখো কি বলা আছে, এই লিমিটটার হচ্ছে মান বের করতে বলছে। সো ডিরেক্ট আমরা ক্যালকুলেটরে চলে যাই, ক্যালকুলেটর দিয়েই এটা সমাধান করে ফেলতে পারবো আমরা। সো আগে ফাংশনটা উঠাই। সো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, নিচে আছে কি লগ অফ ওয়ান প্লাস এক্স। আচ্ছা, এখানে একটা কথা বলি, লগ অফ ওয়ান প্লাস এক্স ক্যালকুলাসের ক্ষেত্রে লগ বলো আর এলএন বলো দুইটা আসলে সেম মিনিং, বুঝতে পারলাম? যদি না লগের আলাদা করে কোনো বেস দেওয়া থাকে, ধরো তোমাকে বলে দিল লগ, নিচে ছোট্ট করে টেন দেওয়া, ওই যে ছোট্ট করে যে জিনিসটা দেওয়া থাকে ওইটাকে বলা হয় লগারিদমের ভিত্তি। ঠিক আছে, এবং যখন ওই লগারিদমের ভিত্তিটা ই হয়, এই যে ই লিখছে না ক্যালকুলেটরে, যে এই যে ই না, বা এই যে এখানে কোশ্চেন যে ই আছে, এই ভিত্তিটা যখন ই হয় তখন আমরা সেটাকে আলাদা করে নাম দেই বা আমরা সেটাকে বলি এলএন। বুঝতে পারলাম? হুম, তাহলে ওই ভিত্তিটা যদি দেওয়া না থাকে বা কোনো রকম কোনো ভিত্তি যদি দেওয়া না থাকে, তাহলে আমরা ধরে নিব কি লগ মানেই কি এলএন। ঠিক আছে, আর যদি তোমার সেখানে ভিত্তি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই ভিত্তি ধরেই করব বা লগারিদম ধরেই করব। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? সামারি হচ্ছে কি, সামারি হচ্ছে, সামারি মানে কি, কথা তো বললাম দুইটা। আচ্ছা, আবার বলে দিই। সেটা হচ্ছে কি, যে লগের যদি ভিত্তি দেওয়া না থাকে তাহলে কি এলএন, এলএন দেওয়া থাকলে তো অবশ্যই এলএন, লগের ভিত্তি না থাকলেও এলএন। আর যদি কি থাকে, লগারিদমের ভিত্তি দেওয়া থাকে, তাহলে ওই ভিত্তি ধরে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারলাম? বাট ক্যালকুলাসের ক্ষেত্রে লগারিদম মানেই কি, মানে এলওজি, এটা থাকলে কি বলবো, কি ধরবা, ধরবা হচ্ছে এলএন। বুঝতে পারলাম? ওকে, সো এখানে লগ এলএন ধরে করতেছি, এলএন ধরে করবো আর কি। ওকে, সো এলএন কি বসাবো, ওয়ান প্লাস এক্স, ওয়ান প্লাস এক্স। ওকে, সেটা দিলাম। এটা বলছে কি এক্স টেন্স টু জিরো। সো জাস্ট আমাদের স্মল যে সংখ্যাগুলো আমরা বসাই ওটা জাস্ট বসাইলেই হয়ে যাবে। টেন ইনভার্স ফোর দিয়ে শুরু করলাম, 1.999, অর্থাৎ বুঝতে পারতেছে অ্যান্সারটা টু হওয়া উচিত। তারপর আমরা একটু চেক করে দেখি। টেন ইনভার্স ফাইভ যদি বসাই, সেম টু আসবে। টেন ইনভার্স সিক্স যদি বসাই, তো দেখো যে সেম টু আসতেছে। ওকে, সো অ্যান্সারটা টু, তুমি বুঝতে পারতেছো যে অ্যান্সার হচ্ছে কত, টু। ওকে, ওকে, আশা করি বুঝছো তোমরা এটা। নেক্সট ম্যাথে যাই তাহলে। ওকে, সো এই ম্যাথটা আগে রিটেন দেখাই, তারপর আমরা কি করবো। এস এক্স্যাক্টলি, আমরা হচ্ছে ক্যালকুলেটর হচ্ছে এটা চেক করবো যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। সো এটাও দেখো, যদি আমি এক্স ভ্যালু জিরো বসাই, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো। আর এলএন যদি জিরো বসে, এলএন ওয়ান মানে কত, জিরো। সো জিরো বাই জিরো ফর্মেটে আছে। সো আমরা হচ্ছে খুব সুন্দর মতো এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করে দিতে পারি। সো ওয়ানের জন্য কি আসবে, জিরো। ই টু দি পাওয়ার টু এক্স, তাহলে ই টু দি পাওয়ার টু এক্স আসবে। আর সাথে একটা কি, ওই যে টু আসবে, কারণ টু এক্স কে যখন ডিফারেন্সিয়েট করবা তখন একটা টু আসবে। আর এলএন ওয়ান মাইনাস এক্স, তাহলে এলএন এর সূত্র কি, এলএন এর সূত্র হচ্ছে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স। এখন দেখো, তুমি যখন ওয়ান মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করবা তখন আবার একটা মাইনাস ওয়ান চলে আসবে। বুঝতে পারলাম? হুম, তো দেখো এখন যদি এক্স এর ভ্যালু জিরো বসাও তাহলে কিন্তু জিরো বাই জিরো আসতেছে না, বরঞ্চ তোমার একটা ভ্যালু চলে আসছে। ভ্যালুটা কত, এখানে যদি জিরো বসাও তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, অর্থাৎ উপরে থাকতেছে হচ্ছে মাইনাস টু। আর এখানে যদি জিরো বসাও তার মানে ওয়ান সাথে মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ান। তার মানে অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে টু। খুবই সহজ জিনিস, খুবই সহজ, একদম সিম্পল, একদম ভয় পাওয়ার মতো কিচ্ছু নাই। খুবই সোজা, আশা করি জিনিসটা তোমরা বুঝছো। ঠিক আছে, ওকে, সো ক্যালকুলেটরে দিয়ে চেক করি। ক্যালকুলেটর দিয়ে আমরা চেক করি যে আসলে অ্যান্সারটা কত, ওয়ান মাইনাস, আচ্ছা এটা একটু এডিট করে দিই তাহলে হয়ে যাবে। এখানে হচ্ছে একটা মাইনাস দিব, আর উপরে কি দিব, টু এক্স এর আগে মাইনাসটা সরাই দিব। সো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স বাই এলএন ওয়ান মাইনাস এক্স। ওকে, সো এটাকে ক্যালকুলেট করবো কি দিয়ে,
সেম, যেহেতু এক্স টেন্স টু জিরো অর্থাৎ টেন ইনভার্স ফোর থেকে আমরা শুরু করব। টেন ইনভার্স ফোর থেকে শুরু করলাম, অ্যান্সারটা টু আসতেছে। টেন ইনভার্স ফাইভ দিয়ে দেখলাম, এটা দেখি কত আসে, এটাও টু আসতেছে। তারপরে টেন ইনভার্স সিক্স দিয়ে দেখলাম, এটাও টু আসতেছে। সো বুঝতেই পারতেছো আমাদের অ্যান্সারটা একদমই কারেক্ট। ওকে, সো আশা করি বুঝছো এটা। নেক্সট ম্যাথে দেখি, নেক্সট টাইপ যদি অসীমের দিকে, হ্যাঁ এটা হচ্ছে দেখো এতক্ষণ আমরা কি করতেছি, এতক্ষণ ধরে বেশিরভাগ ম্যাথে দেখছিলাম যে এক্স এর ভ্যালু জিরো, তারপরে দুই তিনটা ত্রিকোণমিতি ম্যাথে দেখলাম সেখানে পাই বাই টু ছিল। এখন কি, এখন হচ্ছে মানটা অসীমের দিকে, ঠিক আছে? তো অসীমের দিকে থাকলে আমরা ক্যালকুলেটর কিভাবে করতে পারি, এটা কিন্তু ক্যালকুলেট করা যায়। মজার ব্যাপার হচ্ছে এটা, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে ইনফিনিটি থাকলে আমরা আসলে কত বসাবো, মানে ইনফিনিটি আসলে যেটা মানে বুঝায় যে অনেক বড় একটা মান, যেটা আসলে ক্যালকুলেট করা যায় না। বাট তাহলে ক্যালকুলেটর আমরা কি বসাবো যাতে করে আমাদের এই ভ্যালুটা কারেক্ট আসে? ওকে, চলো দেখি এই ম্যাথটাই দেখি। এই ম্যাথটাই দেখি যে আমরা ক্যালকুলেটর কি বসাতে পারি। ওকে, সো আগে ফাংশনটা তুলি। কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স, নিচে হচ্ছে কত, ফোর এক্স কিউব, মাইনাস হচ্ছে ওয়ান। ওকে, ঠিক আছে। তো আগের মতো কি দেবো, ক্যালকুলেট দিব। এখন কথা হচ্ছে কত বসাবো। এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে, দেখো আগের বার ছিল কি, যে এক্স এর খুবই ছোট্ট একটা ভ্যালু নিছিলাম, তাই না? যে এক্স টেন্ডস টু জিরো ছিল, অথবা এক্স টেন্ডস টু ওয়ান ছিল, অথবা এক্স টেন্ডস টু পাই বাই টু ছিল। অর্থাৎ যাই থাকুক তার সাথে ছোট্ট একটা ভ্যালু আমরা প্লাস মাইনাস করে দিছিলাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখন তো কোনো সংখ্যা দেওয়া নাই, জাস্ট বলে দিয়েছে ইনফিনিটি। সো মনে রাখবা, যখন ইনফিনিটি থাকবে তখন আমাদেরও কি করতে হবে, আমাদেরও একটা বড় একটা ভ্যালু নিতে হবে। তো এটা তোমরা চাইলে শুরু করতে পারো টেন টু দি পাওয়ার ফোর থেকে। মানে আমরা তো হচ্ছে যখন যখন হচ্ছে জিরো ছিল লিমিটটা, যখন জিরোর দিকে ছিল, অথবা তোমার ওয়ানের দিকে ছিল, বা পাই বাই টু এর দিকে ছিল, তখন আমরা কি করছিলাম, খুবই ছোট একটা ভ্যালু ধরছিলাম, এবং সেই ছোট্ট ভ্যালু হিসেবে বা থাম রুল হিসেবে আমরা কি চিন্তা করছি, যে ছোট্ট ভ্যালু হিসেবে আমরা ধরে নিচ্ছি যে টেন ইনভার্স ফোর, টেন ইনভার্স ফাইভ, টেন ইনভার্স সিক্স। তো আমরা এবার কি করবো, ওই সময় নিয়েছিলাম নেগেটিভ পাওয়ার, এবার নিব হচ্ছে পজিটিভ পাওয়ার। ওকে, সো একটা বড় ভ্যালু নিব। সো বড় ভ্যালু বলতে আমরা চিন্তা করতে পারি টেন টু দি পাওয়ার ফোর থেকে শুরু করতে পারি চাইলে, ঠিক আছে? টেন টু দি পাওয়ার ফোর, টেন টু দি পাওয়ার ফাইভ, টেন টু দি পাওয়ার সিক্স, চাইলে আরো বড় থেকে শুরু করতে পারি। বাট বেটার হয় যদি আমরা এখান থেকে শুরু করি, ঠিক আছে? তাহলে মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় আর কি। ওকে, সো চেক করি আমরা, ঠিক আছে? সো আমরা চেক করতেছি কি, টেন টু দি পাওয়ার ফোর দিয়ে দেখি কত আসে। সো দেখো 2.5 টেন ইনভার্স ফাইভ। সো বুঝতেই পারতেছে এটা আসলে টেন ইনভার্স ফাইভ, সো জিরোর কাছাকাছি কিছু একটা আসবে। স্যার আরো একটা বড় ভ্যালু নেই। সো টেন টু দি পাওয়ার ফাইভ যদি দেই, সো দেখো এটা আরো জিরোর দিকে আসতেছে, এই যে পাওয়ার হয়ে গেছে মাইনাস সিক্স। আমি যদি আরো বড় একটা ভ্যালু নেই, সো দেখো এটা জিরো জিরো অলমোস্ট অনেক কিছু আসতেছে, রাইট? সো বুঝতে পারছি এটা অ্যান্সার কত, জিরো আসবে। ওকে, সো এরকম বড় ভ্যালু নিয়ে আমরা হচ্ছে ইনফিনিটির যেই লিমিটগুলো থাকবে, মানে অসীমের দিকে যেই লিমিটটা ধাবিত থাকবে, সেই লিমিটের ম্যানগুলো আমরা বের করে ফেলতে পারি। সো এটার অ্যান্সার হচ্ছে কত, জিরো। ওকে, সো নেক্সট মেথডটা দেখি। এটাও সেম, ইনফিনিটির লিমিটটা হচ্ছে ইনফিনিটিতে। সো আমরা হচ্ছে এটা ক্যালকুলেটর ট্রাই করি। ফাংশনটা দেখে কি আছে, টু টু দি পাওয়ার এক্স, টু এর পাওয়ার হচ্ছে এক্স। আচ্ছা সরি, এটা তো ফ্র্যাকশন না, এটা তো সাইনে ছিল, হ্যাঁ। সো টু টু দি পাওয়ার, যাবো দিই, টু টু দি পাওয়ার, ওকে এবার ঠিক আছে, টু টু দি পাওয়ার এক্স, সাথে কি আছে, সাইন। এবার হচ্ছে ফ্র্যাকশন ওয়াই। ওকে, আচ্ছা এখন দেখো, তোমার এখানে একটা ওয়াই আছে, রাইট? এখন আমরা কি ওয়াই বসাতে পারবো? বসাতে পারবো, বাট কথা হচ্ছে তোমাকে কিন্তু ওয়াই দেখাবে না, বুঝছো? তোমাকে রেজাল্ট দিবে কি, নিউমেরিক্যাল একটা নাম্বারে দেখাবে, রাইট? সেটা কাজ করি আমরা, একটা কাজ করি, কি কাজ করব? কাজটা হচ্ছে আমরা ওয়াই এর একটা ভ্যালু ধরে নেই। ওকে, ওয়াই এর একটা কি ধরবো, একটা ভ্যালু ধরে নেই। ঠিক আছে, কত ধরতে পারি, লেটস সে, যেহেতু সাইনের ভিতরে আছে, তো আমরা ওয়াই এর ভ্যালু যদি আমরা ওয়ানের থেকে একটা বেশি ধরে নিই, তাহলে হয়তো বা ক্যালকুলেশন করে সেটা বেশি হয়ে যেতে পারে। ঠিক আছে, আহ সরি, আচ্ছা সরি, এটা ভুল বলছি, এটা ইনভার্সে থাকলে ওটা হইতো, সরি। আচ্ছা বাদ দাও, যে কোনো একটা ভ্যালু বসাই, সমস্যা নেই, যে কোনো ভ্যালু বসাই, এখানে সাইনের ভিতরে আছে, সো ভিতরে আমরা যে কোনো অ্যাঙ্গেল আসতে পারে। সো ওয়াই এর যে কোনো একটা ভ্যালু বসাই, লেটস সে যে কোনো সংখ্যা আসে, মনে মাথায় যেটা আসে, ধরো 56, জাস্ট মাথায় আসছে, ঠিক আছে? এর কোনো রিজন নেই 56 নেওয়ার, যে কোনো একটা ভ্যালু, র্যান্ডম যে কোনো একটা ভ্যালু জাস্ট বসাও, তাই হবে। ওকে, আচ্ছা, নিচে কি আছে, টু টু দি পাওয়ার এক্স, তাহলে হচ্ছে বসাই টু টু দি পাওয়ার, এক্স, এটা। ওকে, এটা ক্যালকুলেট করবো, ক্যালকুলেট দিলাম। তো কি করবো আমরা, টেন ইনভার্স, সরি, টেন টু দি পাওয়ার ফোর থেকে শুরু করবো, ইনভার্স না, যেহেতু এবার ইনফিনিটির দিকে লিমিটটা। সো ইকুয়াল দেই। সো দেখো ম্যাথ এরও চলে আসতেছে। আম, কি করা যায়, কি করা যায়? ওকে, আচ্ছা এটা, আচ্ছা আমি আগে ক্যালকুলেটর দেখাই। সো ক্যালকুলেটে যাই, একটা কাজ করি, আমরা যদি টেন নেই,
তাহলে দেখো ভ্যালুটা কিন্তু অলমোস্ট 56 এর কাছাকাছি, এবং 56 আমাদের ছিল কি, 56 ছিল কিন্তু ওয়াই এর ভ্যালু। বুঝতে পারলাম? ক্যালকুলেট দিয়ে আবার যদি 100 নেই, তো দেখো 56 আসে। ক্যালকুলেট দিয়ে যদি আমি 1000 নেই, তাহলে ম্যাথেরও চলে আসতেছে। ওকে, সো আমরা কিন্তু 10 to the 4 দিছিলাম, অর্থাৎ 10,000 নিছিলাম। বুঝতে পারছো? তো এখানে ম্যাথেরও আসছে। এখন কথা হচ্ছে ম্যাথেরও কেন আসতেছে, আর কেন হচ্ছে আমি যখন ছোট একটা ভ্যালু নিচ্ছি, লেটস সে 10 নিলাম বা 100 নিলাম, তখন কেন ভ্যালু দেখাচ্ছে? এটার রিজনটা হচ্ছে, দেখো এখানে কি 2 to the power x আছে না, এবং তুমি যখন x এর পাওয়ারটা বসাচ্ছ 10 to the power 4 অথবা 10 to the power 5, 10 to the power 6, তখন কি বিশাল একটা ভ্যালু হয়ে যাচ্ছে, যেটা ক্যালকুলেটরের পক্ষে আসলে ক্যালকুলেট করে দেখানোটা সম্ভব হচ্ছে না। এই কারণে সে ম্যাথেরও দেখাচ্ছে, অর্থাৎ সে সলভ করতে পারতেছে না। বুঝতে পারলাম? তো এই কারণে যখন আমরা একটু কম ভ্যালুর দিকে নিচ্ছি, মানে পাওয়ারটা যখন একটু কমায় আনলাম, 10 to the power 1 অথবা 10 to the power 2 অথবা 10 to the power 3, সরি 10 to the power 3 তো আসে নাই, 10 to the power 1, 10 to the power 2, তো তখন গিয়ে এই ভ্যালুটা দেখাচ্ছে তোমাকে। বুঝতে পারলাম? সো যখন আমাদের ইনভার্সে কিন্তু এরকম একটা প্রবলেম ছিল, রাইট? ওই যে একটা ম্যাথে আমরা কি পাইছিলাম যে 5 পর্যন্ত 1 দেখায়, বাট যখনই 5 এর বেশি যাচ্ছি তখন 0 দেখাচ্ছে, রাইট? সো এরকম প্রবলেম হলে একটু এদিক সেদিক করে দেখতে হবে। বুঝতে পারছো? যে একটু এদিক সেদিক করে দেখবা যে কোথায় ভ্যালু দেখাচ্ছে এবং রিপিটিটিভ ভ্যালু দেখাচ্ছে কিনা, বা তুমি বিভিন্ন ভ্যালু বসায় অ্যাটলিস্ট 2-3টা মান কমন পাচ্ছ কিনা। ওকে, সেটা করে দেখবা আর কি, একটু একটু এদিক সেদিক করে দেখতে হবে। ওকে, সো পজিটিভ যখন থাকবে, অর্থাৎ লিমিটের ভ্যালুটা যখন থাকবে বা লিমিটটা থাকবে ইনফিনিটির দিকে, তো বুঝতে পারতেছো যেহেতু 3-4ই এরর দেখাচ্ছে, সো 5-6 এ যাওয়ার কোনো মানে হয় না, বরঞ্চ আমাকে ভ্যালুটা কমায় আনতে হবে। বুঝছো? আর যখন হচ্ছে তোমার লিমিটটা কোন একটা ফাইনাইট নাম্বারের দিকে থাকবে, লেটস সে 0 এর দিকে অথবা 1 এর দিকে অথবা π/2 এর দিকে, তখন আমাকে একটু এদিক সেদিক করে দেখতে হবে কোথায় আমি বেশি কমন পাচ্ছি। এবং ইনভার্স ইনভার্স যদি থাকে, বেশি নিচে না যাওয়াই ভালো, কারণ ওই যে বললাম তখন এটাকে 0 ধরে ক্যালকুলেট করে দিচ্ছে। বুঝতে পারলাম? সো মোটামুটি পাওয়ারগুলো একটু কম রাখলে, কাছাকাছি থাকলে, ধরো 1 থেকে 5 বা ওই যে থাম্ব যেটা বলছিলাম 4, 5, 6 দিয়ে বেশিরভাগ মিলে যায়। তো দেখো এখানে যেমন 4 এ আসতেছে না, সেজন্য আমাকে একটু পাওয়ারটা কমায় দেখতে হচ্ছে যে আসলে কত আসে। বুঝতে পারলাম? সো একটু এদিক সেদিক করে দেখতে হবে, বা এটা তোমাদের একটু প্র্যাকটিসেরও বিষয় বটে, যে একটু যদি প্র্যাকটিস করো তোমরা নিজেরাই বুঝে যাবা। ইনফ্যাক্ট ম্যাথ দেখেই বুঝে যাবা যে আমার আসলে কত বসানো উচিত। ঠিক আছে? সেটা তোমাদের প্র্যাকটিসের বিষয়। তো তোমাদের উপর ছেড়ে দিলাম। আমি তোমাদেরকে মানে চেষ্টা করেছি বোঝানোর। আমি জানি না কতটুকু বুঝাতে পারতেছি জিনিসগুলা। বাট তোমরা যদি আসলেই বুঝে থাকো লিমিটের ম্যাথগুলা, মানে লিমিটের ম্যাথগুলো বুঝা বুঝা বলতে বুঝাচ্ছি যে ক্যালকুলেটরে কিভাবে করতে হয় সেটা যদি বুঝে থাকো, তাহলে কিন্তু দিন অনেক, মানে তোমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা দিবা বা যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছ সেভাবে, তোমাদের জীবন কিন্তু অনেক সহজ হয়ে যাবে, বিশেষ করে ডিফারেন্সিয়েশনে। বুঝতে পারলাম? সো আমি চেষ্টা করতেছি তোমাদেরকে বোঝানোর। হয়তোবা একটু জড়তা কাজ করতেছে, বা হয়তোবা তোমরা নাও বুঝতে পারো কেউ কেউ, তো সমস্যা নাই। কষ্ট করে আমাকে একটু ইনবক্স করো। আমি তোমাদেরকে মেসেজে হোক, ভয়েসে হোক, দরকার হলে ছোট করে ভিডিও দিয়ে হোক, চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর। ওকে, সো চেষ্টা করো যদি এখান থেকে বুঝো, বা একটু ভিডিওটা একটু পজ করে ভাবো, নিজে ভাবো, বা একটু হচ্ছে আবার ম্যাথগুলো আবার একটু দেখো শুরু থেকে। সো আশা করি বুঝে যাবা, আশা করি বুঝে যাবা। ঠিক আছে? তারপরও না বুঝলে কাইন্ডলি একটু ইনবক্স করো, বা একটু কমেন্টে আমাকে জানাও যে আমি মানে তুমি কোথায় বুঝতেছো না। ওকে, ঠিক আছে। সো এটা তো দেখলামই যে আমরা হচ্ছে এটা 56 ভ্যালু পাচ্ছি। তো 56 আমি ধরে নিয়েছিলাম কি ওয়াই এর ভ্যালু। সো বেসিক্যালি অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে ওয়াই। ওকে, সেটার অ্যান্সার হচ্ছে ওয়াই। ক্লিয়ার? ওকে, নেক্সট ম্যাথে যাই তাহলে। এখানে দেখো কি বলা আছে যে এক্স টেন্ডস টু ইনফিনিটি 3x স্কোয়ার মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5। ওকে, সো এখানে দেখো যখন আমাদের লিমিটটা ইনফিনিটি থাকে, তখন আমরা যেটা করি যে এক্স এর ভ্যালু একটা ধরে নেই, লেটস সে 1/y ধরে নেই, যাতে করে কি হয় যে এক্স টেন্ডস টু ইনফিনিটি হইলে ওয়াই টেন্ডস টু 0 হয়। এটা আমরা নর্মালি ধরে নেই বা এইভাবে ধরে নিয়ে করি, তাই না? কিন্তু ওইটা কখন করতে পারি, যখন আমাদের পুরো এক্সপ্রেশনটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন হয়, অর্থাৎ সেখানে কোনো ত্রিকোণমিতি থাকতেছে না, কোনো সূচকের কোনো পার্ট থাকতেছে না, ঠিক আছে, জাস্ট নর্মাল অ্যালজেব্রা আছে। ওকে, এবার এখানে কি আছে দেখো, একটা সাইন বা কজ একটা পার্ট চলে আসছে। তো যদি আমাদের এমন থাকে, আমরা জানি না, আমরা অনেকে হয়তো বা এই থিওরিটা পড়ছি, সেটাকে বলা হয় কি স্যান্ডউইচ থিওরেম বা স্যান্ডউইচের উপপাদ্য। ঠিক আছে? তো স্যান্ডউইচের উপপাদ্য দেখবা আমরা কখন ইউজ করি, যখন কি না এরকম মিক্স আপ থাকে, অর্থাৎ একটা অ্যালজেব্রার কোনো ফাংশন, মানে অ্যালজেব্রা ফাংশন প্লাস হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশন, এগুলো হচ্ছে একসাথে থাকে। বুঝতে পারলাম? মিক্স আকারে থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা স্যান্ডউইচের উপপাদ্য ইউজ করে আমরা হচ্ছে এই ভ্যালুটা বের করে ফেলতে পারি। ঠিক আছে? তো আমরা শুরু করি, যেমন প্রথমে যদি আমি এভাবে শুরু করি যে কি আছে সাইন টু এক্স। দেখো সাইন টু এক্স, এই সাইন টু এক্স এর ভ্যালু কি হতে পারে, -1 থেকে 1 হতে পারে, রাইট? -1 থেকে 1 এর মধ্যে হবে, এটা তো সাইনের ভ্যালুর রেঞ্জ, রাইট? -1 থেকে 1 এর মধ্যে। আচ্ছা, এবার আমি এই ফাংশনটা সাজাবো, এই ফাংশনটা এই ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে? কিভাবে নিয়ে আসতে পারি, দেখো প্রথমে কি আছে এখানে, সাইন টু এক্স এর আগে একটা মাইনাস আছে, বা আমি যদি এভাবে ডিরেক্ট নিয়ে আসি 3x² মাইনাস সাইন টু এক্স, তাহলে 3x, তাহলে ফার্স্ট এটাকে মাইনাস করি, মাইনাস দিয়ে সবাইকে গুণ করি, তাহলে কি আসবে,
এটা 1 হয়ে যাবে এবং এই যে তোমার যেই অসমতার যে সাইনগুলা এগুলো কি বিপরীত হয়ে যাবে। ঠিক আছে? এটা বিপরীতমুখী হয়ে যাবে আরকি। ওকে? এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা। তারপরে দেখো কি আছে? 3x স্কয়ার আছে। তাহলে 3x স্কয়ার যোগ করে দিই। 3x স্কয়ার 3x স্কয়ার মাইনাস সাইন 2x 3x স্কয়ার। ঠিক আছে? আচ্ছা এখানে হ্যাঁ, একটু ভুল করছি। সেটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 1। ঠিক আছে? প্লাস 1 তো আছে সাথে। ওকে? আর এখানে একটা মাইনাস 1 হবে। কারণ এখানে মাইনাস 1 দিয়ে সবাইকে গুণ দিলাম। এখানে একটা কি মাইনাস 1 হবে। ঠিক আছে? তারপর নিচে কি আছে? নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 দিয়ে সবাইকে ভাগ করে দিই। এক্স স্কোয়ার প্লাস 5। ওকে? এই জিনিসটা চলে আসলো। এখন দেখো এইটাই কিন্তু ছিল কি? আচ্ছা হ্যাঁ, লিমিটটা অ্যাপ্লাই করি সব জায়গায়। মানে প্রত্যেকটা সাইডে আমি যদি লিমিটটা দিয়ে দিই, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বাই 5 এক্স স্কোয়ার প্লাস 5। এখানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3x স্কোয়ার মাইনাস sin 2x divided by x square plus 5 x tends to infinity 3x square minus 1 by x square plus 5। ওকে? তাহলে দেখো এই মাঝের জিনিসটাই কিন্তু আমাদের জিজ্ঞেস করছে, তাই না? এটার ভ্যালু জিজ্ঞেস করছে। এখন এটার ভ্যালু আমরা স্যান্ডউইচের থিওরেম ইউজ করে আমরা দুইটা লিমিটিং ভ্যালুর মধ্যে নিয়ে আসতে পারছি। ওকে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 5 আরটা কি 3x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 5। ওকে? বুঝতে পারলাম? তার মানে আমাদের এখন কাজ হচ্ছে কি আমরা যদি দুই পাশের লিমিটের ভ্যালুটা বের করি তাহলে কি এই লিমিটের মাঝের লিমিটের ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো। ওকে? সো এটা যেহেতু রিটেনে আসছে তো শর্টকাট আসলে অ্যাপ্লাই করা ঠিক হবে না। বাট শর্টকাট যদি আমি একটু বলে রাখি যে যখন এরকম অ্যালজেব্রিক এক্সপ্রেশন থাকে আর লিমিটটা থাকে কি ইনফিনিটির দিকে তখন যেটা হয় এক্স এর হাইয়েস্ট পাওয়ারের যে সহগটা বা সহগের যে রেশিওটা সেটাই হচ্ছে অ্যান্সার। যেমন আমি যদি এটার কথা বলি এই সাইডে দেখো এক্স স্কোয়ার কি হাইয়েস্ট পাওয়ার না? এখানেও এক্স স্কোয়ার হাইয়েস্ট পাওয়ার। তাহলে এটার সাথে কি আছে 3 আছে নিচে 1 আছে অর্থাৎ অ্যান্সারটা কি? এপাশে অ্যান্সার আসবে 3/1 অর্থাৎ 3। এবং এখানেও দেখো এক্স স্কোয়ার হাইয়েস্ট পাওয়ার এখানেও এক্স স্কোয়ার হাইয়েস্ট পাওয়ার মানে হাইয়েস্ট পাওয়ার বলতে এক্স এর পাওয়ার 2 আর কি এটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার সো তার সহগ হচ্ছে 3 এখানে সহগ হচ্ছে 1 সো এটাও কত 3/1 অর্থাৎ 3। মানে বোথ সাইডেই অ্যান্সারটা 3 আসবে তার মানে কি এটার অ্যান্সারটা আসলে কত আসবে 3 আসবে। ওকে? বাট এটা আমি সাজেস্ট করবো না যে তোমরা রিটেনে হচ্ছে এই পার্টটা করো তোমরা এটা একটু দেখাবা যে কিভাবে এটা 3 আসতেছে। ঠিক আছে? তো আমরা যেভাবে নর্মালি করি যে ধরে নেই যে y ইকুয়ালস টু হচ্ছে 1/x তার মানে কি যে x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে কি হবে y টেন্ডস টু 0 হবে। রাইট? সো আমি যদি একটা পার্ট দেখাই তাহলে x টেন্ডস টু ইনফিনিটির জায়গায় y টেন্ডস টু 0 বসালাম আর x এর বলতে কি বসাতে পারি 1/x তাহলে কি চলে আসবে 3 সরি x এর ভ্যালু বসাবো সরি x এর ভ্যালু বসাবো হচ্ছে 1/y। ঠিক আছে? x এর ভ্যালু বসাবো হচ্ছে 1/y তাহলে 1 নিচে হচ্ছে কত 1/y তার স্কোয়ার প্লাস হচ্ছে 5। ওকে? সো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 3 প্লাস ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে কত 1 প্লাস 5y স্কোয়ার 5y স্কোয়ার। সো দেখো আমি যদি ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 0 বসাই তাহলে কি হয়ে যাচ্ছে অ্যান্সারটা তুমি 3 পেয়ে যাচ্ছ। এবং তুমি যদি এই সেটটাও করে দেখাও এই সেটটা তো কি আসবে অবশ্যই 3 আসবে। এখানে জাস্ট পার্থক্য কি -1 সেখানে কি আসবে জাস্ট -y স্কোয়ার আসবে। সো নাথিং চেঞ্জ। সো এটা তোমার 0 বসালে ওই 3/1 অর্থাৎ 3 থাকবে।
বুঝতে পারছো? সো অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে কত? 3। বুঝলাম? হুম? সো এই পার্টটাও একটু করে দেখাইতে হবে আর কি, যেহেতু রিটেনে আসছে, সো পুরোপুরি হচ্ছে ওভারঅল ডিটেলস করে দেখাতে হবে। ওকে, আশা করি বুঝছো ম্যাথটা। সো আমরা হচ্ছে এটা ক্যালকুলেটর দিয়ে চেক করি যে আসলে এটা 3 আসে কিনা। ঠিক আছে, সো কি আছে, 3x² মাইনাস সাইন অফ 2x, নিচে হচ্ছে x² প্লাস 5, x² প্লাস 5। ঠিক আছে, সো আমি এখানে কি ক্যালকুলেট করব? এক্স টেন্স টু ইনফিনিটি। সো আমি যদি শুরু করি 10⁴ থেকে, সো দেখো 2.999 সামথিং, অর্থাৎ 3 আসবে। তারপরে যদি দেই 10⁵, সেটাও 3 আসতেছে, অলমোস্ট 2.999 সামথিং। সো 10⁶ দিলে পুরোপুরি 3 চলে আসতেছে। বুঝতে পারছো? সো অ্যান্সারটা কি? 3। ওকে, ওকে, সো আশা করি বুঝছো ম্যাথটা। রিটেন রিটেন প্রসেসটা বুঝতে পারছো, বা স্যান্ডউইচ থিওরেম কিভাবে অ্যাপ্লাই করে করলাম সেটাও বুঝতে পারছো, আর ক্যালকুলেটর তো এতক্ষণে দেখাচ্ছি, সো এটা বুঝে দেওয়া উচিত তোমাদের। ওকে, সো নেক্সট ম্যাথে চলে যাই। দেখো এই ম্যাথটা আছে, আমরা সময় নষ্ট না করে ক্যালকুলেটর ইউজ করে আমাদের সময়টাকে বাঁচায় ফেলি, তাই কি? চলো শুরু করি তাহলে। কি আছে? 5⁻n+1। একটা কাজ করি, এনটা তো যেহেতু এখানে ক্যালকুলেটর দেওয়া যাচ্ছে না, আমরা এক্স ধরে নেই। যত জায়গায় এন আছে সব জায়গায় আমরা এক্স চিন্তা করি। ঠিক আছে, পাওয়ার হচ্ছে কত? x+1 প্লাস 7 এর পাওয়ার হচ্ছে x+1। আচ্ছা, আগে হচ্ছে পাওয়ার x+1, নিচে হচ্ছে কি x টু দি মানে 5 টু দি পাওয়ার x মাইনাস হচ্ছে 7 টু দি পাওয়ার x। ওকে, সেটা ক্যালকুলেট দিলাম। সো কি করব, আমরা হচ্ছে ভ্যালুটা বসাবো, রাইট? যেহেতু ইনফিনিটি, সো একটা বড় ভ্যালু বসাতে হবে। তো 10⁴ থেকে যদি শুরু করি, তো দেখো ম্যাথে চলে আসতেছে, তার মানে আর বড় গিয়ে লাভ নাই, মানে এটা এত বড়টা ক্যালকুলেট করতে পারতেছে না, আমাদের আর ছোট ভ্যালু নিয়ে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো আমি যদি আবার ক্যালকুলেশন দিয়ে যদি 10⁵ দেই, সেটাও ম্যাথ এরর আসবে। বুঝতে পারতেছো? তো আমাদের 10³ দিয়ে দেখি যে আসলে অ্যান্সারটা আসে কিনা। ঠিক আছে, 10³ দিয়ে দেখি অ্যান্সারটা আসে কিনা। তো তাও আসতেছে না। 10² করে দেখি, 10² করে দেখো যে -7 আসতেছে। ওকে, সো আমি যদি 10⁻1 অর্থাৎ জাস্ট 10 বসাই, সেটা দেখো কত? -7 পয়েন্ট সামথিং। তো বুঝতে পারতেছো 7 এর কাছাকাছি যে ভ্যালুটা থাকবে। ওকে, মানে 7 টাইপের যে ভ্যালুটা, তো একটাই অপশন আছে -7, সো এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পারলাম? সো -7 হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট ম্যাথে চলে যাই। এক্সপোনেনশিয়াল ফর্ম। সো এই লিমিটটা দেওয়া আছে, তো প্রথমে হচ্ছে আমরা রিটেন আসছে কিভাবে করবো সেটা দেখি, রিটেন পার্টটা, তারপর আমরা এমসিকিউ দেখবো। ঠিক আছে, যে মানে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করা যায় সেটা দেখবো। লিমিট এক্স টেন্ডস টু 0, 1+7x। তো আমি যদি এক্স দিয়ে ভাগ করে দেই, তাহলে চলে আসবে 5 প্লাস 3/x। তাহলে আমি জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে 1+7x পাওয়ার হচ্ছে 5 ইন্টু এক্স টেন্ডস টু 0, 1+7x এর পাওয়ার হচ্ছে 3/x। দেখো প্লাস ছিল, তাহলে প্লাস থাকলে কি আমরা এটাকে স্প্লিট করে লিখতে পারি 1+7x হোল টু দি পাওয়ার 5 ইন্টু 1+7x হোল টু দি পাওয়ার 3/x, আর দুই পাশে কি লিমিটটা ডিস্ট্রিবিউট করে দিলাম। ওকে, সো এখন দেখো আমি যদি এখানে x এর ভ্যালু 0 বসাই, তাহলে চলে আসবে কত? 1, কারণ 1 এর পাওয়ার 5 মানে 1, ইন্টু, আর এটা কি, এটা একটা এক্সপোনেনশিয়ালের সূত্র ছিল, যে ই টু দি পাওয়ার ই এর সূত্র ছিল, রাইট? ই এর একটা সূত্র ছিল, মানে একটা না দুটো ছিল। ওকে, সো এটা হচ্ছে কি 1+x টু দি পাওয়ার 1/x টাইপের। ওকে, সো 1+7x আমাদের কি লাগবে দেখো, আমি আগে সূত্রটা দুইটা একটু বুঝাই, তারপর আমি এটা শেষ করতেছি। তো সূত্রটা ছিল এরকম, যে এক্স টেন্ডস টু 0, 1+x হোল টু দি পাওয়ার 1/x, এটা ছিল হচ্ছে ই। আরেকটা সূত্র ছিল এমন, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1+1/x হোল টু দি পাওয়ার এক্স, এটা ছিল ই। দুটোই ই এর সমান, বাট ফরম্যাটটা একটু খেয়াল করো। এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, মানে এই তিনটা জিনিস সেম হওয়া লাগবে। এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, এই তিনটা জিনিস সেম সেম হওয়া লাগবে। আরো একটা জিনিস এখানে সেম হওয়া লাগবে, মানে ফরম্যাটটা থাকা লাগবে এমন 1 টু দি পাওয়ার ইনফিনিটি।
দেখো তুমি যদি এক্স এর ভ্যালু 0 বসাও, তাহলে 1 প্লাস 0 মানে ব্র্যাকেটের ভিতরে থাকতেছে 1, আর 1/0 মানে হচ্ছে ইনফিনিটি, সো 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসতেছে। আর তুমি যদি এখানে এক্স এর ভ্যালু ইনফিনিটি বসাও, তাহলে 1 প্লাস 1/ইনফিনিটি মানে হচ্ছে 1 প্লাস 0, 1 প্লাস 0 মানে ব্র্যাকেটের ভিতরে 1, আর পাওয়ার কত, ইনফিনিটি, সো 1 টু দি পাওয়ার ইনফিনিটি। সো 1 টু দি পাওয়ার ইনফিনিটি এই ফরম্যাটটা যদি থাকে, তাহলে কি, আর যদি এই তিনটা মিলে, অর্থাৎ এই তিনটা জিনিস যদি মিলে, তাহলে কি তুমি রেজাল্টটা ই বলতে পারো, ঠিক আছে? তো বুঝতে পারতেছো আমাদের এখানে কি আছে, এক্স টেন্স টু জিরো, ভিতরে কি আছে 7x, তাহলে এই অনুসারে আমি বাকিগুলোকে চেঞ্জ করবো, ঠিক আছে? তাহলে এক্স টেন্স টু জিরো হইলে 7x টেন্স টু জিরো হবে। আর উপরে কি লাগবে আমাদের বলো তো, উপরে লাগবে আমাদের 1/7x, এই যে এক্স এক্স এক্স, এই তিনটা জায়গায় সেম করা লাগবে। তো আমি দেখো তিনটা জায়গায় সেম করলাম, 7x 7x 7x। এখন দেখো 7x তো ছিল না, ছিল কি 3/x, তো আমার একটা ব্যালেন্স করা লাগবে, রাইট? তাহলে কি দিয়ে ব্যালেন্স করবো, 7, ফ্র্যাকশন তো হবেই না, 7 × 3। ওকে, সো দেখো 7 7 ক্যান্সেল, সো 3/x থাকতো আর কি, বুঝতে পারলাম? হুম। সো 1 দিয়ে গুণ করতেছি, তো যা থাকবে তাই। সো এখন দেখো যে আমি কি করতে পারি, এখন দেখো এই পুরা জিনিসটা কি, এই পুরো জিনিসটা বলতে পারি না ই, আর তার পাওয়ার কি, 3 × 7 = 21, তার মানে কি e⁻7 × 3, অর্থাৎ e⁻ কত, 21, বুঝতে পারলাম? হুম, e⁻ কত, 21, কারণ এই পুরোটা হচ্ছে কি ই আসতেছে, আর তার পাওয়ার হিসেবে কি থাকবে, 7 × 3 থাকবে। ক্লিয়ার? হুম, আশা করি বুঝছো। তাহলে e⁻21 এটা হচ্ছে কি আমাদের এখানকার অ্যান্সার। তো চলো আমরা হচ্ছে এটা ক্যালকুলেটরে করে দেখি এটা আদৌ আসে কিনা, ঠিক আছে? বাট এটা একটা, তো আমি দেখি করে দেখি যে আমার আইডিয়া নেই যেটা আসবে কিনা, কারণ এটার পাওয়ারটা কিন্তু 21। সো আমি জাস্ট নর্মালি আগে e⁻21 করে দেখি কত আসা, তো এটা অ্যান্সার দেখায় কিনা। হ্যাঁ, দেখাবে। সো আশা করি দেখানো উচিত, মানে লিমিট যেটা করলাম আমি দেখানো উচিত, ঠিক আছে? তো দেখি করে দেখি, ট্রাই করে দেখি আসে কিনা। কি আছে, 1 + 7x হোল টু দি পাওয়ার 5x + 3 বাই হচ্ছে এক্স, এটা তাই না? এখন এটা ক্যালকুলেট করি। সো এটা দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো, মানে এক্স এর থেকে একটু জাস্ট ভ্যালু, মানে একটু বেশি নিতে হবে, খুবই ছোট একটা ভ্যালু নিতে হবে। সো আমি হচ্ছে ওই যে আগের যেটা শুরু করছিলাম 10⁻⁻⁴ থেকে, সো দেখি কত আসে। সো অনেক বড় একটা ভ্যালু আসতেছে, যেটা মানে e⁻21 করলে জানি না কত আসছিল, আমি আবার একটু চেক করি। e⁻21 যদি করি, সো দেখো সংখ্যাটা অনেক বড়, রাইট? আমি যদি কত আসে, অলমোস্ট 1.3, 10⁻9। আর আগেরটাকে যদি করি 10⁻6, মানে যদি আমি পয়েন্টটা এভাবে চিন্তা করো, সো 10⁻9, অর্থাৎ 1 খুব কাছাকাছি যে আছে তা না, বাট মানে বোঝা যাচ্ছে যে ওরকম একটা কিছু অ্যান্সার আসবে। মানে এটা এমসিকিউ হইলে তোমার আসলে অপশন টেস্ট করা লাগবে, বুঝতে পারছো? এমসিকিউ হইলে তোমার এখানে অপশন টেস্ট করা লাগবে। আচ্ছা, একটা কাজ করি, আমি হচ্ছে এবার 10⁻⁻5 দিয়ে চিন্তা করি, দেখি কত আসে। হ্যাঁ, এখন মোটামুটি মিলতেছে, রাইট? এই যে দেখো এটাই কিন্তু আসছিল, 10⁻5 দিলে আসলে এক্সাক্ট অ্যান্সারটা আসতেছে। ওকে, সো আমি যদি 10⁻6, সরি -6 দেই, -6 দেই, সো দেখো এটাও অলমোস্ট আসতেছে, প্রায় সিমিলার। সো -6 -5 আসলে মিলতেছে। সো আমি যদি -7 যাই, দেখি কত আসে। ইয়েস, তো -7 আসতেছে, মানে -4 খুব একটা মিলে নাই, বাট 5 6 7 মিলতেছে আর কি অ্যান্সারটা। ওকে, তো বুঝতে পারতেছি আমার অ্যান্সারটা ঠিক আছে, e⁻21 হবে এখানে অ্যান্সার। আশা করি বুঝছো এই ম্যাথটা, রিটেনটাও বুঝতে বুঝতে পারছো, ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবা সেটাও বুঝতে পারছো। ওকে, নেক্সট ম্যাথে যাই। তো এটাও সিমিলার টাইপের ম্যাথ, আমরা ক্যালকুলেটরে সলভ করে ফেলি। আচ্ছা, এটা জাস্ট এডিট করে বসাই, এক্স তো আছে নিচে, পরে কি বসাবো, এখানে 2 বসাবো, আর হচ্ছে এখানে 3, আর এখানে হচ্ছে জাস্ট এক্স থাকবে। ওকে, সো ক্যালকুলেট দিলাম, 10⁻⁻4 থেকে শুরু করি, দেখি কত আসে। 7 পয়েন্ট সামথিং আসে, রাইট? 7 পয়েন্ট সামথিং দেখা লাগবে আসলে কত আসে, তাই না? e⁻ কত আসে এটা দেখা লাগবে। ওকে, আচ্ছা আমি আবার ক্যালকুলেট দিয়ে দেখি, 10⁻5 দিয়ে দেখি কত আসে। 7 পয়েন্ট সামথিং আসতেছে। ক্যালকুলেট 10⁻6 দিয়ে দেখি কত আসে। 7 পয়েন্ট, এই যে 7.4 এর কাছাকাছি কিছু একটা আসতেছে, রাইট? তো আমার আই গেস এটা ই স্কোয়ার অথবা ই কিউব, ই স্কোয়ার আশা করি হইতে পারে। তো আমি চেক করে দেখি যে ই স্কোয়ার কিনা, বা ই কিউব, ই স্কোয়ারে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ই স্কোয়ার, এক্স্যাক্টলি ই স্কোয়ার। দেখো যে 7.4 এর কাছাকাছি আসতেছে, তো অ্যান্সারটা কি, অ্যান্সার হচ্ছে ই স্কোয়ার। ওকে, সো আশা করি বুঝতে পারছো এটা। ওকে, লিমিটের অস্তিত্বশীলতা নিয়ে
সো অনেকক্ষণ ধরে আমরা ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু করলাম, ঠিক আছে? তো এখানে আর ক্যালকুলেটর দিয়ে করার কিছু নাই, এটা জাস্ট একদম থিওরিটিক্যাল একটা ম্যাথ, মানে থিওরিটিক্যাল বলতে কনসেপচুয়াল আর কি। এখানে কনসেপ্টটা তোমার বোঝা লাগবে, তাহলে করতে পারবা। দেখো কি বলছে, এর বাস্তব মান কত হলে এই লিমিটটা অস্তিত্বশীল হবে, এবং এর সীমার মানও নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো লিমিটটা অস্তিত্বশীল হবে। তো লিমিট হচ্ছে অস্তিত্বশীল কখন হয়, যখন হচ্ছে তোমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা হচ্ছে কি ইকুয়াল হয়, ঠিক আছে? লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট যখন ইকুয়াল হবে, তার মানে এই লিমিটের আমি যদি লেফট হ্যান্ড লিমিট নেই, রাইট হ্যান্ড লিমিট নিই, তাহলে কি আসবে? অবশ্যই ইকুয়াল হওয়া লাগবে, রাইট? আমি যদি এভাবে লিখি যে লিমিট এক্স টেন্ডস টু জিরো নেগেটিভ, মানে কি লেফট হ্যান্ড লিমিট 2e⁻² এক্স মাইনাস 2e⁻−5x প্লাস ax বাই হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি লিমিট এক্স টেন্ডস টু জিরো পজিটিভ, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট 2e⁻−5x প্লাস ax বাই এক্স স্কোয়ার। সো দেখো, তুমি যদি জিরোটা বসাও তাহলে কি হবে? উপরেও জিরো আসবে, নিচেও জিরো আসবে, অর্থাৎ 0/0 ফরম্যাট চলে আসতেছে। তাহলে আমাদের কাজ কি? এই লিমিটটা ইভ্যালুয়েট করার জন্য আমরা চাইলে এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করে দিতে পারি, ঠিক আছে? তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো নেগেটিভ, তাহলে কি আসবে? এখানে যদি ক্যালকুলেশন করো, e⁻²x এর জন্য e⁻²x সাথে একটা 2 নামবে, আর 2 2 কি হয়ে যাবে 4, আর কি e⁻²x। ওকে, দেখো e⁻²x এর ডিফারেন্সিয়েশন e⁻²x, আর 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2, সো 2 2 4 চলে আসলো। ওকে, আর এখানে কি -5 নিচে নামবে, সো আর সাথে -2 আছে, তার মানে কি হয়ে যাবে 10e⁻−5x, এখানে হচ্ছে a, আর নিচে হচ্ছে কি 2x, রাইট? ওকে, সো এই পাশে তো সেম, এই পাশে তো নাথিং আনচেঞ্জড। ওকে, সো যা থাকবে এই পাশে যা লিখছি এখানেও সেম জিনিসই আসবে। ওকে, সো 4e⁻²x প্লাস 10e⁻−5x প্লাস a ডিভাইডেড বাই হচ্ছে 2x। ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করি, জিনিসটা হচ্ছে তুমি যদি এক্স এর ভ্যালু জিরো বসাও, আবার তাতে করে কি হবে, যে নিচেরটা তো জিরো আসবে বুঝলাম, বাট উপরেরটা জিরো আসবে কি না এটা আমি শিওর না, কারণ এখানে একটা এ আছে, সো এর ভ্যালু কত আসবে আমি তো জানি না এখনো, রাইট? সো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো যে এর ভ্যালু মানে এক্স এর ভ্যালু জিরো বসাই, তাহলে এখানে আসবে 4, এখানে আসবে 10, মানে 14। সো এর ভ্যালু যদি -14 হয় তাহলে 0/0 ফরম্যাট আসবে, এবং তোমার কি হবে, তোমার হচ্ছে দেন তুমি হচ্ছে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে লিমিটটা ইভ্যালুয়েট করতে পারবা, রাইট? এখানেও কি সেম কথা না, রাইট? আচ্ছা, আমি যদি এটা ধরে নেই যে ঠিক আছে এর ভ্যালুটা হচ্ছে -14, বা মানে এটা ডিফারেন্সিয়েট করা যাবে বা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করা যাবে, দেখি কি আসে, তারপরে আমি আবার এটা ব্যাখ্যা করতেছি, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি কি, আমি ধরে নিচ্ছি যে এটা ইভ্যালুয়েট করা যাবে, আর ইভ্যালুয়েট করা যাওয়াটা উচিত, কারণ বলে দিয়েছে লিমিটটা অস্তিত্বশীল, রাইট? লিমিট অস্তিত্বশীল হওয়ার জন্য দুই পাশের ভ্যালু অবশ্যই সেম হওয়া লাগবে। ওকে, আমি যদি প্রোগ্রেস করতে চাই এখান থেকে, তাহলে আমার অবশ্যই কি 0/0 ফরম্যাটটা হওয়া লাগবে। ওকে, তাহলে কি আবার আমি ধরে নিচ্ছি যে 0/0 ফরম্যাট হচ্ছে, যদি জানি না এর ভ্যালু কত, বাট ধরে নিচ্ছি 0/0 যদি ফরম্যাট হয়, তাহলে কি আমি আবার ডিফারেন্সিয়েট করতে পারি, রাইট? তাহলে এখানে চলে আসবে হচ্ছে 8e⁻²x, এখানে চলে আসবে -50e⁻−5x। এখন দেখো এর ভ্যালু কি, এ তো কনস্ট্যান্ট, রাইট? তো এখন ডিফারেন্সিয়েট করলে এটা জিরো হয়ে যাচ্ছে, আর নিচে কি 2 থাকতেছে, ইকুয়ালস টু কি লিমিট এক্স টেন্ডস টু, যদি জিরো পজিটিভ নাও তাহলে হচ্ছে কি 4, সরি 8e⁻²x -50e⁻−5x বাই হচ্ছে 2। ওকে, সো দেখো আমি যদি জিরো বসাই এখন, তাহলে একটা অ্যান্সার আসবে, কত আসবে? এক্স যদি জিরো বসলে 8 -50, মানে -44/2, অর্থাৎ -22 আসতেছে এই পাশে, আবার এই পাশেও কি, এই পাশেও কিন্তু -22 আসতেছে, রাইট? কোনো ডিফারেন্স নাই তো। তার মানে কি, যে লিমিটটা এখন আমি বলতে পারি লিমিটটা অস্তিত্বশীল, কারণ হচ্ছে দুইটার ভ্যালু সেম আসতেছে। বাট আমি কি ধরে নিছিলাম বলো তো? ধরে নিছিলাম যে উপরের ফরম্যাটটা কি, এই ভ্যালুটা জিরো, এটা ধরে নিয়ে কিন্তু আগাচ্ছিলাম, কারণ এটা জিরো হইলে নিচে জিরো আসতেছে, অর্থাৎ 0/0 ফরম্যাট, দেন আমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারতেছি। ওকে, তার মানে আমি আসলে কি এই ভ্যালুটা জিরো ধরতেছি, রাইট? এই ভ্যালুটাকে জিরো ধরতেছি, যে 4e⁻²x প্লাস 10e⁻−5x প্লাস a,
এই ভ্যালুটাকে জিরো ধরতেছি, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে জিরো বলতে কোন ভ্যালুর জন্য জিরো, মানে এক্স এর কোন ভ্যালুর জন্য জিরো, সেটা হচ্ছে এক্স এর ভ্যালু যখন জিরো, তাই না? কারণ এক্স এর ভ্যালু আমি জিরো বসাচ্ছি, এখানে এখানেও জিরো বসাচ্ছি, এখানেও জিরো বসাচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু যখন জিরো বসাচ্ছি, তখন যাতে এই পুরো এক্সপ্রেশনটার ভ্যালু কি আসে, জিরো আসে। ওকে, এবার ক্যালকুলেট করে দেখি কত আসে। তাহলে এখানে আসবে 4, এখানে আসবে -10, এখানে আসবে a, -10 না +10, -5 তো 0, মানে সামথিং এর পাওয়ার 0 মানে 1, আচ্ছা সরি +10, -9 দিয়েছি, ইকুয়ালস টু 0। সো এর ভ্যালু চলে আসছে কত, -14, বুঝতে পারলাম? সো এর ভ্যালু কত, এর ভ্যালু আসতেছে হচ্ছে -14, এটাই হচ্ছে আনসার। ওকে, তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস একটু ভুল লিখছি, ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা 21 হবে, ঠিক আছে? এটা তো হচ্ছে 42, তো 2 দিয়ে ভাগ করতেছো, 21 হবে। ওকে, বাকিগুলো ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে এর ভ্যালু, যার জন্য কি লিমিটটা অস্তিত্বশীল হচ্ছে। এবং আচ্ছা, এখানে দেখো কোশ্চেনে দুটা পার্ট ছিল, যে এর বাস্তব মান কত হলে এই লিমিটটা অস্তিত্বশীল হবে, এর সীমার মান। এখানে আসলে সীমা তো আসতেছে না, কারণ এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্যই তুমি কিন্তু এই অ্যান্সারটা পাচ্ছ, মানে এই ভ্যালুটার জন্যই কিন্তু তোমার এখানে 0/0 ফরম্যাট আসতেছে, দেন তুমি আগাতে পারতেছো। সো আমি আসলে শিওর করে বলতে পারতেছি না সীমা বলতে কি বোঝাচ্ছে, বা এটা আদৌ কোনো অ্যান্সার আসবে কিনা, বুঝতে পারছো? কারণ এখানে জাস্ট এর একটা জাস্ট সিম্পল ভ্যালু আসবে, আর কিছু আসার কথা না। ওকে, ওকে, সো আশা করি বুঝছো যতটুকু করাইলাম। বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা দেখি। সো কি বলছে, শূন্য ব্যতীত কে এর এমন একটি মান নির্ণয় করো যা উল্লেখিত ফাংশনকে এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন করবে, তোমার উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করো। আচ্ছা, তো বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতার ক্ষেত্রে যে শর্তটা, সেটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট দুটা ইকুয়াল হবে, সাথে কি ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু থাকবে। এটাকে বলা হয় অবিচ্ছিন্নতার শর্ত, বা কন্টিনিউইটি বা কন্টিনিউয়াস হওয়ার শর্ত, বুঝতে পারছো? তো দেখো পয়েন্টটা কি আছে, এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে আমার তিনটা জিনিস চেক করা লাগবে। একটা হচ্ছে f(0), একটা হচ্ছে এক্স যখন জিরো নেগেটিভ, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট বের করবো, তারপর এক্স ইকুয়ালস টু জিরো, এক্স টেন্ডস টু জিরো পজিটিভ, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট। এই তিনটার ভ্যালু যদি সেম হয়, তাহলে কি কি বলতে পারবো, তারপরে বলতে পারবো যে ফাংশনটা অবিচ্ছিন্ন। এখন বলে দিছে যে কে এর এমন একটা মান নির্ণয় করো যা উল্লেখিত ফাংশনকে এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন করবে, অর্থাৎ অবিচ্ছিন্ন করবে এটা তোমাকে বলে দিছে, তার জন্য কে এর ভ্যালু কত হওয়া লাগবে, জিরো ব্যতীত। বুঝতে পারলাম? তার মানে এটা অবিচ্ছিন্ন শর্ত মানবে, এটা ধরে নিয়েই আমরা হচ্ছে কি কে এর ভ্যালু বের করবো। ওকে, তো ফার্স্টে যদি আমি লেফট হ্যান্ড লিমিট বের করি, লিমিট এক্স টেন্ডস টু জিরো নেগেটিভ। এখন দেখো জিরো নেগেটিভের জন্য আমার কোন ফাংশন দেওয়া লাগবে, সেটা হচ্ছে এই প্রথম ফাংশনটা, কারণ এখানেই বলে দিছে এখানে রেঞ্জটা হচ্ছে এক্স লেস দেন জিরো, আর এক্স লেস টেন্ডস টু জিরো নেগেটিভ, অর্থাৎ আমি হচ্ছে মাইনাস ভ্যালু থেকে জিরোর দিকে আসতেছি। ঠিক আছে, তার মানে কি মাইনাস ভ্যালু নিয়ে কাজ করতেছি, তাহলে মাইনাস ভ্যালু নিয়ে কোন কোন ফাংশন কাজ করবে, এই প্রথম ফাংশনটা কাজ করবে, কারণ তার রেঞ্জ বলা আছে এক্স লেস দেন জিরো। ওকে, তাহলে কি নিব, ট্যান এ এক্স বাই এক্স। যদি এটা ইভ্যালুয়েট করি, তাহলে tan এর জন্য কি লাগবে, আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, tan কে এক্স বাই কে এক্স ইন্টু কি কে, কারণ tan এক্স বাই এক্স, এই সূত্র এটা ভ্যালু কত দিবে বলতো, এটা ভ্যালু দিবে হচ্ছে 1, ঠিক আছে? তার জন্য এখানে একটা কে দেওয়া লাগবে, ঠিক আছে? এখানে একটা কে দেওয়া লাগবে, তাহলে আমি বলতে পারি কি এটা 1 ইন্টু কে, দ্যাট মিনস লেফট হ্যান্ড লিমিট আসতেছে আমার কে। ওকে, সো আমি যদি আবার রাইট হ্যান্ড লিমিটে যাই, লিমিট এক্স টেন্ডস টু জিরো পজিটিভ, তাহলে আমি বুঝতে পারতেছি এবার হচ্ছে কি আমার সেকেন্ড ফাংশন দেওয়া লাগবে, কারণ বলে দিয়েছে যে এক্স গ্রেটার অর ইকুয়াল টু জিরো, অর্থাৎ জিরো এবং পজিটিভ যে ভ্যালুগুলো আছে জিরো থেকে বড়, সেই ভ্যালুগুলো নিয়ে কাজ করতেছি। এবং এক্স টেন্ডস টু জিরো পজিটিভ বলতেই বোঝাচ্ছে যে তুমি রাইট সাইড থেকে জিরোর দিকে আসতেছো, অর্থাৎ পজিটিভ ভ্যালুগুলো থেকে ক্রমাগত জিরোর দিকে আসতেছো, রাইট? তাহলে পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করতেছো, তাহলে কত আসবে, 3x প্লাস 2k²। সেটা সিম্পল, এক্স এর ভ্যালু জিরো বসালে চলে আসবে কি 2k²। বুঝতে পারলাম? তারপরে দেখো, তাহলে আমি যদি বলি f(0), জিরো বিন্দুতে ফাংশনটার ভ্যালু জিরো কে নিতে পারতেছে, সেকেন্ড ফাংশনে নিতে পারতেছে, কারণ বলে দিছে যে এই যে রেঞ্জ বলে দিছে এক্স গ্রেটার অর ইকুয়াল টু জিরো, সো ইকুয়াল টু কিন্তু এই রেঞ্জে আছে, এই সেকেন্ড ফাংশনটার রেঞ্জে আছে। ওকে, সো আমি যদি জিরো বসাই, তাহলে 3 × 0 প্লাস হচ্ছে 2k², ঠিক আছে? তাহলে এখান থেকে চলে আসতেছে কত, 2k², চলে আসতেছে 2k²। ওকে, ওকে, সো তিনটা জিনিস বের করলাম। সো বুঝতেই পারতেছো যেহেতু অবিচ্ছিন্ন করবে বলেই দিছে, তার মানে তিনটা ভ্যালু সেম হবে, তার মধ্যে দেখো দুইটা তো সেম আসতেছেই, আর এইচ এল আর f(0), আর
এলএচএল বা লেফট হ্যান্ড লিমিটে কি আসতেছে কে, তাহলে বুঝতে পারতেছি আমি বলতে পারি কি যে 2k² এটা মাস্ট বি কে এর সমান। তার মানে হচ্ছে 2k² মাইনাস কে ইকুয়ালস টু হচ্ছে কি 0। সেখান থেকে আমি বলতে পারি কে যদি কমন নাও তাহলে 2k-1 ইকুয়ালস টু হচ্ছে 0। এখান থেকে আমরা কে এর দুইটা ভ্যালু বের করতে পারি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি হাফ। সো বলে দিছে শূন্য ব্যতীত কে এর এমন একটা মান নির্ণয় করো। সো বুঝতে পারতেছো কে এর ভ্যালু কি হাফ। শূন্য ব্যতীত কে এর ভ্যালু কি হাফ। হাফের জন্য কি আসবে তোমার এটা হচ্ছে অবিচ্ছিন্ন করবে। এখন এটাই কিন্তু অ্যান্সার শেষ হয় নাই, বলছে কে এর মান নির্ণয় করো যার জন্য অবিচ্ছিন্ন করবে, তুমি এই ভ্যালুটা বের করলা, পরে বলছে তোমার উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করো। যৌক্তিকতা ব্যাখ্যা করে বলতে বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি অবিচ্ছিন্ন করার যে শর্তটা সেই শর্তটা আসলে ফিল আপ করতেছে কিনা বা সেই শর্তটা মানতেছে কিনা যখন কে এর ভ্যালু হাফ আসতেছে। তাহলে কি করব, আমরা জাস্ট চেক করে দেখবো। ঠিক আছে, যে এলএইচএল চেক করি। এলএইচএল কি জাস্ট কে, কে মানে কি হাফ। আর এইচএল বলছে 2k², 2 × 1/4 হাফ স্কোয়ার, তাহলে কি এটাও হাফ। আবার যদি বলো এফ অফ 0, তাহলে এটাও কি 2k² মানে কি হাফ। তো দেখো এই যে তিনটার ভ্যালু কি আসতেছে সেম আসতেছে, এটা হচ্ছে যৌক্তিকতার পার্টটা। ঠিক আছে, যে তিনটা ভ্যালু সেম তুমি দেখাতে পারতেছো। বুঝতে পারলাম, আশা করি বুঝছো বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতার ম্যাথটা। নেক্সট স্টেপে যাই তো। আচ্ছা, এই এই পর্যন্ত আমাদের ছিল 9.1 এর বেসিক্যালি ম্যাথগুলা। ঠিক আছে, আমরা লিমিট থেকে শুরু করে স্যান্ডউইচ থিওরেমও দেখলাম, লিমিটের একটা মানে স্পেশাল একটা থিওরেম, তারপরে হচ্ছে আমরা ত্রিকোণমিতি দেখলাম, সূচকের দেখলাম, লগারিদমের দেখলাম লিমিট বের করা। ঠিক আছে, বেসিক্যালি 9 পয়েন্ট তোমাদের বইয়ে যে 9.1-এ যেই ম্যাথগুলা সেই টাইপগুলো দেখলাম। তো এবার আসবো হচ্ছে 9.2-তে, মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়। বেসিক্যালি এখানে যেটা করা হয় যে ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েশনটা যে আমরা করছি সেটা কিভাবে লিমিট দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি বা লিমিট দিয়ে কিভাবে একটা ডিফারেন্সিয়েশনের ভ্যালুগুলো আমরা বের করতে পারি সেগুলো হচ্ছে এখানে দেখবো। ঠিক আছে, সো প্রথম ম্যাথটা দেখি, বলা হচ্ছে কি এফ অফ এক্স যদি সাইন এক্স হয় তাহলে হচ্ছে এই মানটা বের করো। ঠিক আছে, এফ অফ এক্স যদি সাইন এক্স হয় তাহলে হচ্ছে এই মানটা বের করো। আচ্ছা, এই ম্যাথটা দেখানোর আগে আমি চাচ্ছি তোমাদেরকে এই ম্যাথটা দেখাতে। হ্যাঁ, এই ম্যাথটা আমরা আগে একটু দেখি। ঠিক আছে, এই ম্যাথটা আমি একটু ডিসকাস করি, তাহলে তুমি আগের ম্যাথটা বুঝতে পারবা যে আসলে কি ছিল। দেখো এফ অফ এক্স হচ্ছে sin 3x, বলা হচ্ছে যে লিমিট h টেন্ডস টু 0 হলে এফ অফ এক্স প্লাস 3h মাইনাস এফ অফ এক্স বাই 3h এই ভ্যালুটা নির্ণয় করো। আচ্ছা, অনেকে যেটা এখন শুরুতেই করতে পারো বা অনেকের মনে একটু কনফিউশন লাগতে পারে সেটা হচ্ছে তুমি যখন লিমিট শিখছিলা মূল নিয়মে জিনিসটা ছিল এমন যে ddx অফ এফ অফ এক্স এটা ছিল এরকম যে লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস h মাইনাস এফ অফ এক্স বাই হচ্ছে এইচ। এটা হচ্ছে তোমার বাই ডেফিনিশন এটা ছিল, রাইট? বাট এখানে ফরম্যাটটা একটু ডিফারেন্ট, তাই না? দেখো কি আছে, লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো আছে, এক্স প্লাস থ্রি এইচ আছে। এবার আমাদের ডেফিনেশন অনুযায়ী ছিল এফ অফ এক্স প্লাস এইচ, নিচে ছিল থ্রি এইচ, মানে নিচে দেওয়া আছে থ্রি এইচ, আমাদের ছিল কি এইচ। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি দেখে অ্যান্সারটা বলে দিতে পারবা না যেটা আসলে 3 cos 3x অর্থাৎ সাইন 3x এর ডেরিভেটিভ হবে, এটা তুমি দেখে বলে দিতে পারবা না। বুঝতে পারলাম কনফিউশনটা কোথায় লাগতে পারে? ঠিক আছে, সেটা আমাদের অ্যাকচুয়ালি করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি রেজাল্টটা কত আসে। মানে আমি আসলে জানি না যে আসলে কত আসবে, যে সাইন থ্রি এক্স এর ডেরিভেটিভ তো চায় নাই। এটা তো বুঝতে পারতেছি সাইন থ্রি এক্স এর ডেরিভেটিভ চায় নাই, কারণ এখানে বাই ডেফিনিশন এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে। এখানে আছে থ্রি এক্স থ্রি এইচ, এখানে আছে এইচ, এখানে থ্রি এইচ, এখানে এইচ। ওকে, সো ডিফারেন্ট আছে। বুঝতে পারলাম, সো এটা হচ্ছে আমাদের একটু করে দেখতে হবে যে আসলে এটা কত আসে, মানটা কত আসে। ওকে, এখানে ভ্যালু বসাই এফ অফ এক্স প্লাস থ্রি এইচ, অর্থাৎ এখানে কি আসবে সাইন, সাইন সাইন থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি এইচ, রাইট? কারণ ফাংশনে বলছে এক্স এর জায়গায় এক্স প্লাস থ্রি এইচ বসাবা, তাহলে আমি এক্স এর জায়গায় এক্স প্লাস থ্রি এইচ বসালাম, মাইনাস এফ অফ এক্স মানে হচ্ছে সাইন থ্রি এক্স, নিচে হচ্ছে থ্রি এইচ। ঠিক আছে, ওকে, 1/3h টা রেখে দিলাম। তাহলে আমি এখানে কি লিখতে পারি, সাইন থ্রি এক্স প্লাস নাইন এইচ, সাইন থ্রি এক্স প্লাস নাইন এইচ
মাইনাস সাইন 3x। তাহলে বুঝতে পারতেছো পরের লাইনে কি করব, সাইন সি মাইনাস সাইন ডি, এই সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করে দিব। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি? সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু সাইন সি মাইনাস d বাই 2। ওকে, সো 2 cos c plus d by 2, so 3x plus 3x, 6x, তার মানে 6x plus 9h by 2 into sin c minus d by 2, অর্থাৎ 3x পার্টটা চলে যাবে, তাহলে থাকবে কি 9h by 2। হুম, বুঝতে পারলাম? ওকে, সো আমি যদি h এর ভ্যালু 0 যদি আমি এতটুকু পোর্শনে বসাই, এই যে এতটুকু পোর্শনে বসাই, তাহলে কিন্তু একটা ভ্যালু আমার দিবে, তাই না? তাহলে একটা ভ্যালু দিবে। আমি চাইলে এভাবে আলাদা করে এটা লিখতে পারি, লিমিট h tends to 0, 2 cos 6s plus 9h by 2 into limit h tends to 0, 1 by 3h sin 9h by 2। ওকে, তো তুমি দেখো, তুমি যদি, আচ্ছা এখানে লিখি, তুমি যদি এখানে কি করো, x এর h এর ভ্যালুটা 0 বসাও, তাহলে কি আসবে, 2 cos 6x by 2, অর্থাৎ 2 cos 3x, তাহলে চলে আসবে 2 cos 3x, রাইট? তার সাথে এবার এখানে যদি আসো, দেখো সাইন যদি থাকে তাহলে কি, আমার সাইনের, আমরা জানি লিমিট এক্স টেন্ডস টু 0, সাইন এক্স বাই এক্স, এটা হচ্ছে 1, তাহলে আমার এই ফরম্যাটটা নিয়ে আসতে হবে। এখন এক্স হিসেবে কি আছে, এই যে সাইন এক্স, অর্থাৎ 9h বাই 2 আসলে নিচেও আমাকে 9h বাই 2 বানাইতে হবে। বুঝতে পারলাম? আর এটা তো হ্যাঁ, লিমিটও চেঞ্জ করতে হবে, সেটা দেখো কি, এইচ টেন্ডস টু 0, তাহলে 9h বাই 2 অর্থাৎ 9/2 দিয়ে গুণ করলে সেটা কি 0ই থাকবে, তাহলে 9h বাই 2 এটাও কি টেন্ডস টু 0 হবে। উপরে কি দেব, উপরে হচ্ছে সাইন 9h বাই 2, নিচেও কি 9h বাই 2 নিতে হবে, রাইট? আর আমার ছিল কত দেখো তো, ছিল হচ্ছে 3h ছিল, এখানে 3h ছিল, এবার আমি কি দিছি, আমি দিছি হচ্ছে 9h বাই 2, অর্থাৎ আমার এখানে কি লাগবে, এখানে একটা 2 দেওয়া লাগবে, আর 3 ছিল, সো এখানে একটা 3 দেওয়া লাগবে। আই গেস ঠিক আছে মনে হচ্ছে, না? 2 2 ক্যান্সেল, 3 আর 9, 3h, তো 3h থাকতে, হ্যাঁ 3h ছিল, আমার এখানে 3h ছিল, সো আমি 9h বাই 2 দিলাম, তাহলে আমাকে 2/3 দিয়ে নিচে গুণ দেওয়া লাগতেছে। আর আমি যদি এই জিনিসটাকেই উপরে লিখতে চাই, তাহলে আমি এভাবে লিখতে পারি 3/2 আকারে, 3/2। বুঝতে পারলাম? তাহলে সুবিধাটা কি হইলো, যে এইখানে এই পুরা ভ্যালুটা কত, এই পুরা ভ্যালুটা হচ্ছে 1, রাইট? লিমিট এক্স টেন্ডস টু 0, এটা হচ্ছে এক্স হিসেবে কাউন্ট করতেছি, এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এটা হচ্ছে 1। ওকে, আর দেখো কি আসতেছে, এই টু ক্যান্সেল, তাহলে কি 3 cos 3x, 3 cos 3x, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নাও সমস্যা, সমস্যা না, ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই 3 cos 3x কিন্তু সাইন 3x ডেরিভেটিভ, রাইট? তাহলে কথা হচ্ছে ভাই, মানে এখানে কি হইলো ব্যাপারটা, ব্যাপারটা হইলো যেটা, যে আমরা কিন্তু এখানে আমরা দেখলাম, শুরুতে আমি বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে বাই ডেফিনেশন কিন্তু ছিল না, রাইট? বাই ডেফিনেশন কিন্তু এটা ছিল না, বাট তারপরও এটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভটাই চাইছে, বা এটা আমাদের এই ডেরিভেটিভটাকেই ফলো করতেছে। তাহলে কথা হচ্ছে কেন ফলো করতেছে, এটা একটু বুঝাই, ঠিক আছে? তাহলে আমাদের এটা জাস্ট একটু বোঝানোর পার্ট আর কি, আমাদের ম্যাথ তো শেষ। যে লিমিট এইচ টেন্ডস টু 0, আমাদের কি ছিল, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আমরা বলতেছিলাম যে এইটা ইকুয়ালস টু হচ্ছে ডেরিভেটিভ, যে ডেরিভেটিভ অফ এফ অফ এক্স, রাইট? ডেরিভেটিভ অফ এফ অফ এক্স। কথা যেটা হচ্ছে যে আমরা শিখছি এইটা, বাট এখানে একটা হিডেন পার্ট আছে। হিডেন পার্টটা হচ্ছে কি জানো, এই এইচ এর জায়গায় তুমি চাইলে এনএইচ দিতে পারো, আর এখানেও তাহলে এনএইচ দিতে হবে। বুঝলাম? সো যদি এই পার্টটাও থাকে, তাতেও বেসিক্যালি কি এটা ডেরিভেটিভই বুঝাচ্ছে, এবং এটাই কিন্তু এখানে হইছে। ক্লিয়ার? সো দেখো, এই যে এক্স প্লাস থ্রি এইচ, মানে এন এর ভ্যালু 3, এক্স প্লাস 3h, নিচেও কি 3h, বাকি পার্ট কিন্তু সেম। সো এটাও বেসিক্যালি কি ডিডিএক্স অফ এফ অফ এক্স। এবং এই জিনিসটাই তোমার আগের ম্যাথে আছে, দেখো একদম সেম জিনিস, সাইন এক্স আছে, কি আছে, এক্স প্লাস এনএইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এনএইচ। সো বুঝতে পারতেছো বেসিক্যালি সাইন এক্স ডেরিভেটিভ আসবে অ্যান্সার, সাইন এক্স ডেরিভেটিভ কি, কস এক্স। সো এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম, এটা আমি আর করাচ্ছি না, কারণ একদম সেম প্রসিজিওর, তুমি একদম এই ম্যাথটা যেভাবে করছো একদম সেম, জাস্ট কি করবা, এন এর ভ্যালু 3 এর জায়গায়
মানে সরি, আমি তো থ্রি থ্রি ধরে করছি, তুমি এখানে এন ধরে করবা। যত জায়গায় থ্রি আছে, এই যে থ্রিটা আছে না, এই যে সরি এখানে এই থ্রি না, এইচ এ থ্রি, এইচ এ থ্রি, এই জায়গায় কি ধরবা, এই জায়গায় তোমার এন আসবে, এই জায়গায় এন আসবে। বুঝতে পারছো? আর কিছু না, সিম্পল। এন আসবে, এন আসে পরে কি এনটা কাটাকাটি করে তোমার হচ্ছে কি থাকবে, শুধুমাত্র কজ এক্স আসবে। বুঝতে পারলাম? ক্লিয়ার তো? রাইট? ওকে, সো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিলাম, তোমরা হচ্ছে এটা করবা, করে আমাকে হচ্ছে ইনবক্সে, এটা হচ্ছে এই এইচডব্লিউটা আমাকে ইনবক্স করে দেখাবা, ইনবক্সে পাঠাবা অ্যান্সারটা, তোমরা আসলে করতে পারছো কিনা। ওকে, বাট থিওরিটা আশা করি বুঝতে পারছো, যে এইখানে হচ্ছে যে থিওরিটা বললাম, যে এখানে আমরা শিখছি এক্স দিয়ে এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, বাট এটা শুধু এইচ এর জন্য সত্য না, এখানে এনএইচ এর জন্য সত্য। সো এনএইচ দিলে নিচেও এনএইচ দিতে হবে। ঠিক আছে? তাহলে তাহলে কি বোঝাবে, তাহলে হচ্ছে আমরা ওই ফাংশনটার ডেরিভেটিভ আসলে বের করব। ঠিক আছে? আশা করি আমার কথাবার্তা যা বললাম তোমরা বুঝতে পারছো। ওকে, নেক্সট ম্যাথে আসি। দেখো এখানে কি বলছে, এফ অফ এক্স যদি এত হয় টু টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স, তাহলে লিমিট এত, তো বুঝতে পারতেছে টু টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স এর কি চাইছে, ডেরিভেটিভ চাইছে। তাহলে যদি টু টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স ডেরিভেটিভ করো কি আসবে, এ টু দি পাওয়ার এক্স। দেখো এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ছিল এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এল এন এ, এটা ছিল হচ্ছে ডেরিভেটিভ। তো এই ফর্মুলা জাস্ট অ্যাপ্লাই করবো। তাহলে টু টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স এর ডেরিভেটিভ করলে টু টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স আসবে, এক্স উপরে টু টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স আসবে। তার সাথে কি আসবে বলো তো, তার সাথে আসবে হচ্ছে কি এলএন টু আসবে একটা, এলএন টু আসবে। এখানেও শেষ নেই, কারণ কি এখানে একটা, এই যে তুমি এটাকে এক্স ধরে কিন্তু সূত্র অ্যাপ্লাই করছো, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করো কি আসবে, মাইনাস ফোর আসবে। সো এটা হচ্ছে অ্যান্সার, এই পুরোটা হচ্ছে অ্যান্সার। তো দেখো এটা কার সাথে মিলতেছে আমি চেক করি, মাইনাস ফোর টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স, এই যে প্রথমটার সাথে মিলতেছে, রাইট, প্রথমটার সাথে মিলতেছে। অ্যান্সার হচ্ছে কি এ নাম্বারটা। বুঝতে পারলাম? ওকে, নেক্সট ম্যাথে যাই। ফাংশনকে সরলীকরণ করে অন্তরীকরণ, তো এটা এই এর এক পরে এখন পর্যন্ত আমরা যেটা করলাম 9.1 করলাম, 9.2 করলাম। তো এখন হচ্ছে কি এরপর থেকে নর্মাল যে ডিফারেন্সিয়েশন, সেইখানে আমরা চলে যাচ্ছি 9.3 তে। ওকে, সো এখানে কি বলছে, ট্যান ইনভার্স cos x মাইনাস সাইন এক্স বাই cos x প্লাস সাইন এক্স এর অন্তরক সহগ। সো এতক্ষণ দেখো আমরা লিমিটের পার্ট করলাম, বেসিক্যালি 9.1 9.2 আমরা হচ্ছে লিমিট নিয়ে কাজ করবার করলাম। এখন হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে কাজ করব, এবং সুবিধার কথা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন আমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়েও করে ফেলতে পারি। বুঝতে পারছি? ডিফারেন্সিয়েশন আমরা ক্যালকুলেটর করে ফেলতে পারি, কিভাবে করতে পারি তো চলো দেখে নেই, যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েশনটাও ক্যালকুলেটরেই সমাধান করে ফেলতে পারি। আর দেখো এই যে ইন্টিগ্রেশনের উপরে ডিডিএক্স আছে, সো বুঝতে পারতেছি এটা জাস্ট ডাইরেক্ট ডিডিএক্স দিয়ে দিব। এবং সাথে সাথে কি আছে, এক্স ইকুয়ালস টু, এটা কিন্তু ফাঁকা, এটা জিরো না, এটা হচ্ছে একটা বক্স আর কি। এই যে আমি যদি দেখাই নিয়ে যাই, এই যে দেখো একটা বক্স, এখানে একটা বক্স, অর্থাৎ এক্স এর একটা ভ্যালু দেওয়া লাগবে, যে এক্স এর একটা সার্টেন পয়েন্টে তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা দেখাবে। বুঝতে পারলাম? সো এখানে কিন্তু কোনো সার্টেন পয়েন্ট দেওয়া নাই, মানে তোমাকে বলা নাই যে এক্স এর ভ্যালু কত, কততে বসাও বা কততে বের করো, এরকম কিন্তু বলা নাই। সো আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখানে জাস্ট র্যান্ডম ভ্যালু বসাবো, আমার ভ্যালু দিয়ে দিবে। বুঝতে পারছি? তো আমি হচ্ছে এখানে ফাংশনটা বসাই, কাকে ডিফারেন্সিয়েশন করব, এই পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, তাহলে ট্যান ইনভার্স দিলাম, ট্যান ইনভার্স ভিতরে কি আছে, cos x মাইনাস sin x, cos x মাইনাস sin x বাই কি cos x প্লাস sin x, cos x প্লাস sin x। ওকে, এখন আমাকে সাথে কি দিতে হবে দেখো, আচ্ছা একটু চিন্তা, একটু কথা বলি, সেটা হচ্ছে বলছে এটার অন্তরক সহগ কত। তো দেখতে পারতেছো অপশন যে চারটা আছে সেটা কিন্তু এক্স এর উপর ডিপেন্ড করতেছে না, অর্থাৎ আমি এক্স এর ভ্যালু এখানে যাই বসাই না কেন অ্যান্সার একটাই আসবে, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু দিবে এক্স এর, তুমি যা ভ্যালু বসাও না কেন, যেহেতু এক্স এর উপর ডিপেন্ড করতেছে না। So আমি যদি এক্স ভ্যালু জিরো বসাই সমস্যা নেই, এক্স ভ্যালু ওয়ান বসাও সমস্যা নেই, মাইনাস ওয়ান, এক্স এর যে কোনো ভ্যালু বসাও তাতে কোনো সমস্যা নেই, তোমার একটা ফিক্স ভ্যালু দিবে। আমি যদি ইকুয়াল দাও, সিনট্যাক্স এরর আসতেছে কেন, ট্যান ইনভার্স, আচ্ছা আমি মনে হয় ব্র্যাকেটটা ক্লোজ করি নাই নাকি, উম, না ব্র্যাকেটটা তো ক্লোজ করাই আছে, জিরো দিলে আসতেছে। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি যদি একটা স্মল একটা ভ্যালু নিয়ে কাজ করি, দেখি কি আসে। সিনট্যাক্স এরর আসতেছে, আচ্ছা একটু পজ করি। ওকে, সো আচ্ছা একটু প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে যে ব্র্যাকেট দিচ্ছিলাম না আর কি। ঠিক আছে, ব্র্যাকেট দেওয়া হয় না, এই যে দেখো মাইনাস ওয়ান চলে আসতেছে। বুঝতে পারছো? সো ডিরেক্ট জাস্ট বসাবা, বসায় জাস্ট এক্স এর যে কোনো একটা ভ্যালু দাও, যখন বুঝতে পারতেছো যে রেজাল্ট আসলে এক্স এর উপর ডিপেন্ড করতেছে না, সো এক্স এর যে কোনো একটা ভ্যালু বসাও, তোমার অ্যান্সারটা চলে আসবে কি মাইনাস ওয়ান। ওকে, সো আশা করি এটা বুঝতে পারছো। নেক্সট ম্যাথে চলে যাই।
এখানে দেখো কি বলা আছে যে y দেওয়া আছে এবং সেখান থেকে dy বাই dx চাইছে 4,2 বিন্দুতে। সো এটা আমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি। সো শিফট ddx, সো এখানে হচ্ছে এই ফাংশনটা দিতে হবে, সাইন ইনভার্স 4 √x, নিচে হচ্ছে 1 প্লাস 4x। ঠিক আছে, ওকে। সো এই যে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। ঠিক আছে, তো আমি আগের ম্যাথে যে ভুলটা করছিলাম যে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করি নাই, যেই কারণে ক্যালকুলেটরে শো করতেছিল সিনট্যাক্স এরর। বুঝতে পারছো? এই প্রবলেমটা ছিল আর কি আগের ম্যাথে। ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, এখানে জাস্ট দেখো ভ্যালুটা 4 দিচ্ছি, কারণ 4,2 ইন্ডিকেট করতেছে এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 2। সো এখানে কিন্তু শুধু এক্স এর ভ্যালু দিতে পারবা, তুমি কিন্তু ওয়াই এর ভ্যালু দিতে পারবা না। বুঝতে পারছো? সো আমি জাস্ট এক্স এর ভ্যালু দিলাম, ইকুয়েট করলাম। তো দেখো মাইনাস সামথিং আসতেছে, এখন মাইনাস সামথিং কোনোটাতেই নাই অপশনে। সো অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, কোনোটাই না। ওকে, নেক্সট ম্যাথে চলে যাই। দেখো এখানে বলছে ডিওয়াই বাই ডিএক্স এর মান নির্ণয় করো যদি ওয়াই ইকুয়ালস টু এত হয়। তো এখানে দেখো তোমার যে অপশনগুলা, সেই অপশনগুলা এক্স এর উপর ডিপেন্ড করতেছে, সাথে এ বি এর উপরও ডিপেন্ড করতেছে। রাইট? তাহলে আমি একটা কাজ করি, কাজটা হচ্ছে আমি আগে এ বিটা ধরে নেই। যেমন আমি দেখো প্রত্যেকটা অপশনে কিন্তু এ বি আছে, মানে এক্সেপ্ট সি। রাইট? তাই আমি একটা কাজ করি, আমি যদি এ বি কে লেটস সে 2 ধরে নেই, যদি 2 ধরে নেই তাহলে দেখো কি হয়। প্রথম অপশনটা আমি জাস্ট একটু লিখে তোমাদেরকে যদি একটু বোঝানোর ট্রাই করি। দেখো এ নাম্বার অপশনটা, তুমি যদি এ বি আমি যদি ধরে নিই 2, তাহলে এ নাম্বার অপশন আসবে কি, যে 2/1 + x²। বি নাম্বার অপশন আসবে হচ্ছে 1/2 + x²। সি নাম্বার অপশন আসবে, সি নাম্বার অপশন যা আছে তাই, 1/1 + x²। ডি নাম্বারটা আসবে হচ্ছে 1/1 হচ্ছে x² + 1। আচ্ছা, তো সি আর ডি মিলে যাচ্ছে, তাহলে একটা কাজ করি, এবি 2 না ধরে √2 ধরি। √2, √2 ধরলে কি আসবে, এখানে √2, তারপরে হচ্ছে এখানে √2, এখানে তো অ্যাজ ইট ইজ আছে, আর এখানে হচ্ছে √2 আসবে। তো কেন এটা করলাম, কেন 2 ধরেও বাট √2 কেনতে আসলাম, কেন √2 তে আসলাম, কারণ হচ্ছে যাতে 4টা অপশন ডিফারেন্ট থাকে। কারণ আমি যখন ভ্যালু ইনপুট দিব তোমার কিন্তু হচ্ছে একদম নিউমেরিক্যাল একটা অ্যান্সার দিবে, তোমার তো আর এখানে এ বি এক্স এরকম টাইপের তো কোনো অ্যান্সার তোমাকে শো করবে না। ঠিক আছে, সো এই কারণে আমি জাস্ট এমন ভাবে ধরে নিব যাতে করে কি হয়, যাতে করে হচ্ছে 4টাই ডিফারেন্ট ভ্যালু থাকে। এবং যারা হচ্ছে আমার ত্রিকোণমিতির ভিডিও দেখছো, ত্রিকোণমিতি যখন আমি সলভ করছিলাম তখনও কিন্তু এই কাজটা করছি। আমি যেটাকে বলতেছিলাম অ্যাজাম্পশন মেথড, মানে মেথড বলতে পারো বা ধরো একটা ওয়ে আর কি, যে কিভাবে হচ্ছে আমি জিনিসটা ধরে নিব, ধরে নিলে যাতে 4টা অপশন ডিফারেন্ট আসে এবং সেখান থেকে আমি যাতে অ্যান্সারের ভ্যালুটা দেখে বুঝতে পারি কোন অপশনটা কারেক্ট। বুঝতে পারছো? এই জন্য আমি এ বি এর এমন একটা ভ্যালু ধরে নিচ্ছি যাতে করে কি হয়, 4টা অপশনই ডিফারেন্ট হয়। ক্লিয়ার? এখন দেখো আমার তো এখানে এ বি ইনপুট দেওয়া লাগবে, তাই না? সো এ বি যদি √2 হয়, এ বি যদি √2 হয়, তাহলে আমাকে এ বি এমন ভাবে নিতে হবে যাতে গুণ করলে √2 হয়। লেটস আমি ধরে নিলাম এ হচ্ছে, ধরো কথা কথা 1 ধরলাম, আর বি হচ্ছে কি, তাহলে বি হচ্ছে √2 ধরলাম, তাহলে কি দুইটা গুণ করলে √2 আসবে। ঠিক আছে, তো এবার হচ্ছে এই জিনিসটা আমি বাকিটা ক্যালকুলেটরে সলভ করব। দেখো কিভাবে করা যায়। সো এক্স ইকুয়ালস টু 4 থাকুক, সমস্যা নাই, কারণ এক্স ইকুয়ালস টু 4 দিলে তোমার এখানে ওইভাবে ক্যালকুলেট করে চলে আসবে, আমি তখন অপশন টেস্ট করে বলতে পারবো যে কোনটা আসলে কারেক্ট অ্যান্সার। ওকে, বা আমি যদি সহজ করতে চাই, 4 থাকলে অবশ্য কোনো অসুবিধা আছে না সেটাকে দেখা লাগবে। যেমন 4 থাকলে না, কোনো অসুবিধা নাই, কারণ 4 থাকলে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার আসবে, এখানে সেম অ্যান্সার তো কোনো সুযোগ নাই। ঠিক আছে, বা আচ্ছা একটা একটু ছোট করে নিতে পারি, লেটস সে 0.5 যদি দেই। 0.5 দেখো 1 দিচ্ছি না, কারণ 1 দিলে যেটা হবে, 1 দিলে হচ্ছে তোমার যেমন এটাও সেম অ্যান্সার দেখাবে, এটাও, তারপর এটাও সেম অ্যান্সার দেখাবে। বুঝতে পারছো? যে দেখো 1 যদি বসাও, √2 + 1, নিচেও √2 + 1, সো অ্যান্সার সেম হয়ে যাবে, তখন তুমি বুঝতে বুঝতে পারবে না যে বি আর ডি মানে কোনটা আসলে কারেক্ট অপশন। এই জন্য ডিফারেন্ট নিবো, ডিফারেন্ট নিলে সুবিধা কি, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার আসবে। ক্লিয়ার? সো 0.5 নিলাম, তুমি চাইলে যে কোনো ভ্যালু নিতে পারো এক্সেপ্ট 1, মানে যেই ভ্যালুটা নিলে সেম আসে আর কি, সেম আসলে তো বুঝতে পারবো না যে কোনটা আসলে অ্যান্সার। ওকে, সো এখান থেকে শুরু করি, কি আছে, ট্যান ইনভার্স, শিফট দিয়ে ট্যান দিলাম, ট্যান ইনভার্স, তাহলে উপরে কি আছে, a প্লাস বি এক্স, তাহলে এ ধরছিলাম 1, তাহলে 1 প্লাস বি, বি মানে √2 ধরছিলাম, সো √2, তার সাথে হচ্ছে এক্স, নিচে হচ্ছে বি মাইনাস এক্স, বি মানে হচ্ছে √2 মাইনাস এ হচ্ছে 1, তো শুধু এক্স,
ওকে, তারপরে কি করবো, অবশ্যই ব্র্যাকেটটা ক্লোজ করব। ঠিক আছে, সো আমি যদি এখন এক্স এর ভ্যালু দেওয়া আছে, সো আমি যদি ইকুয়েট করি, ইকুয়াল ইকুয়াল দিলে একটা অ্যান্সার শো করবে। দেখি কি শো করে, 0.8 শো করতেছে। তার মানে এখন এই যে চারটা অপশন আছে, এই চারটা অপশনে আমাকে কি করতে হবে, এক্স এর ভ্যালুটা ধরে নিতে হবে। কেমন, আমি কি বসেছি, এক্স এর ভ্যালু দেখো, এক্স এর ভ্যালু আমি বসেছি কত, 0.5। তাহলে এক্স এর ভ্যালু 0.5 বসাবো, এক্স এর ভ্যালু 0.5 বসায় দেখবো যে কোথায় 0.8 হচ্ছে আসতেছে। ওকে, এই যে 0.8 আসতেছে। ঠিক আছে, সো এক্স এর ভ্যালু 0.5 বসায় আমি হচ্ছে প্রত্যেকটা অপশন চেক করব। সো দেখো, যদি 0.5 বসাও কি আসবে, হাফ, হাফ এর স্কোয়ার মানে 1/4। সো 1/4 যদি করো, তাহলে হচ্ছে, আচ্ছা এই কাজটা আমরা চাইলে কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারি, এটা আরো সহজ হবে, তাই না? মানে ম্যানুয়ালি করার থেকে ক্যালকুলেট করে ফেলি, চলো ক্যালকুলেট ডিরেক্ট করে ফেলি, জাস্ট ইনপুট দিব তাহলেই চলে আসবে। তার জন্য একটা কাজ করি, এখানে √2 নেই, √2 নেই, নিচে হচ্ছে কি 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, সো এখানে কি বসাবো, এক্স এর ভ্যালু 0.5 বসাবো। তো দেখি যে অ্যান্সারটা 0.8 আসতেছে না, সো এ নাম্বার অপশন না। তারপরে কি, 1/√2 প্লাস এক্স স্কোয়ার, এখানে বসাবো হচ্ছে 0.5, সো এটা 0.6 আসতেছে, 0.8 আসতেছে না। ওকে, আর পরের অপশনটা কি, পরের অপশনটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এখানে ক্যালকুলেট করে 0.5 বসাবো। সো দেখো এটা হচ্ছে 0.8 আসতেছে। ওকে, এটা হচ্ছে 0.8 আসতেছে, মানে অ্যান্সারটা সি। তারপর আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য আমি হচ্ছে ডি নাম্বারটাও দেখাই, যে ডি নাম্বারে দেখি কি আসে। এখানে বসাবো কত, √2 এক্স স্কোয়ার, √2 √2 এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে কি প্লাস ওয়ান, তো ক্যালকুলেট 0.5। সো দেখো এটা আসতেছে কত, 0.7 সামথিং, সো 0.8 আসতেছে কোনটাতে, অ্যান্সার হচ্ছে সিতে। সি নাম্বার অপশনে 0.8 পাচ্ছি। সো আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে, আমাদের অপশনটা হচ্ছে কত, সি, এটা হচ্ছে কারেক্ট অপশন। বুঝতে পারলাম? সো এটাও কিন্তু চাইলে তোমরা এরকম টাইপের ম্যাথ যেখানে আসলে অ্যান্সারটা এক্স এর উপর ডিপেন্ড করতেছে, সেখানে তোমরা চাইলে এক্স এর একটা ভ্যালু ধরে বা অন্যান্য ভ্যারিয়েবল বা অন্যান্য কনস্ট্যান্ট টার্মগুলার একটু মানে কিছু ভ্যালু ধরে তোমরা হচ্ছে করতে পারো। বাট মাথায় একটা জিনিসই রাখবা, যে তোমার এখানে কিন্তু ক্যালকুলেটরে তোমার হচ্ছে একটা ভ্যালু শো করবে, নিউমেরিক্যাল ভ্যালু শো করবে। সো তোমার তুমি এমন ভাবে হচ্ছে এক্স এর ভ্যালু বলো বা কনস্ট্যান্ট টার্মগুলোর ভ্যালু বলো, যেভাবে তুমি ধরবা, যাতে এমন ভাবে ধরবা যাতে করে চারটা অপশন তোমার ডিফারেন্ট ডিফারেন্ট আসে, যাতে করে তুমি বুঝতে পারো যে আসলে কোন অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝছো আমার কথাগুলো। ওকে, সো পার্ট 1 আজকের মতো এই পর্যন্তই। আমি চেষ্টা করছি তোমাদেরকে মানে আমি যথাসম্ভব চেষ্টা করছি তোমাদেরকে সহজ ওয়েতে বোঝানোর, আমি জানি না কতটুকু বুঝাতে পারছি। তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা যদি কোনো ম্যাথ না বুঝে থাকো, বা ক্যালকুলেটরে যেগুলা লিমিটের ম্যাথ করলাম বা ডিফারেন্সিয়েশনের ম্যাথ করলাম, সেগুলো যদি কোনো পার্ট, যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক প্লিজ। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাতে পারো, আমাকে ইনবক্স করে জানাতে পারো, আমি যথাসম্ভব তোমাদেরকে বোঝানোর বা তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, সো পার্ট 2 দেখার আমন্ত্রণ রইলো। তোমরা ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের প্রিপারেশনকে সাজিয়ে গুছিয়ে তোমরা হচ্ছে প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে থাকো। ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা রইলো। ওকে, আল্লাহ হাফেজ।